আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, বলেছেন জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট দিনেও আপনার জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা গতদিনও আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ওভারভিউ নিয়েছিলাম। আমরা আজকেও ডিজিটাল মার্কেটিং এরই একটা টপিক নিয়ে আজকে কথা বলবো, এবং নেক্সট যে দিনগুলো আছে সেই দিনগুলোতেও আমরা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। তো আমাকে একটু জাস্ট বলেন যে লাস্ট ক্লাসটা আপনাদের কেমন লেগেছিল, বা আসলে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা, বা গত ক্লাসের কোনো টপিকে কোনো কনফিউশন আছে কিনা। আমরা আজকের টপিকটা শুরু করার আগে আমরা লাস্ট আপনার ক্লাসের টপিকগুলো একটু ওভারভিউ নিব। তো জাস্ট আমাকে একটু বলবেন যে লাস্ট ক্লাসের কোনো টপিকে আপনার কোনো কনফিউশন আছে কিনা। আর আমরা এখন আসসালামু পর্যন্ত। আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, না কোনো সমস্যা নেই আগের টপিকে। ওকে। আজকে নতুনটা শুরু করতে পারেন বাকিদের জিজ্ঞেস করে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের আজকে টপিকটা হচ্ছে কন্টেন্ট নিয়ে আসলে আমরা কথা বলবো। কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। স্বাভাবিকভাবে আমাকে আগে বুঝতে হবে কন্টেন্ট জিনিসটা আসলে কি। কন্টেন্ট জিনিসটা আসলে কি সেটা বুঝবো, দেন এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কন্টেন্টের কত ধরনের প্রকারভেদ আছে, কিভাবে কন্টেন্ট প্রপারলি তৈরি করতে হবে, এই সকল টপিকগুলো নিয়েও আমরা কথা বলবো। তো প্রথমত আমাকে একটু বলেন তো যে কন্টেন্ট বলতে আসলে আপনি কি বুঝেন। আপনারা যারা আছেন এখানে জয়েন করেছেন আজকে, আজকে কিন্তু জুমে আমরা কথা মানে জয়েন করেছি, তো হোপফুলি আপনাদের কারো কোনো প্রবলেম হবে না কথা বলতে। যে লাস্ট দিনে যেহেতু একটু প্রবলেম হয়েছে অনেকের, যে আসলে আমরা বুঝতে পারতেছিলাম না কথাটা, তো ঠিকঠাক করে আমরা বলতে পারতেছিলাম না, মিউট কিভাবে করবো আনমিউট কিভাবে করবো বুঝতে পারছিলাম না। তো আজকে যেহেতু আমরা জুমে জয়েন করেছি, তো সেক্ষেত্রে হোপফুলি আপনার কোনো প্রবলেম হবে না কথা বলার জন্য। আমাকে যদি একটু বলেন যে আসলে আপনারা কন্টেন্ট বলতে কি বোঝেন। শুনতে পাচ্ছি কথা? স্যার, কন্টেন্ট বলতে কি কোনো বিষয়কে বোঝায়? আমি আমাদের ই শিখনের ওয়েবসাইট আর একটু ভিজিট করি, হ্যাঁ। দেখেন, এই যে এখানে আমি তো এসেছি, এখন এখান থেকে চলেন যে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে যে কোনো একটা কোর্সের পেজে চলে যাই। আমাদের দেখেন এখানে যে কোর্স গুলো আছে, দেখেন অ্যাডভান্স এসিও একটা কোর্স পাচ্ছি আমরা এখানে। আমরা এই কোর্সটা একটু ওপেন করি। তো আমরা মানে এই পেজে আসার মেইন রিজনটা কি ছিল? রিজনটা ছিল যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, তো সে স্বাভাবিকভাবে এটা তো ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট, তার জন্য আমি এখানে আর কি আসলাম, হ্যাঁ। এখন দেখেন, এই যে টোটাল পেজটা আমি ওপেন করেছি, এখানে কিন্তু কি অনেক লেখালেখি পাচ্ছি, অনেক পিকচার পাচ্ছি, তাই না? আমরা এখানে এখন সাইড বারে ভিডিও আছে, ডেসক্রিপশন পাচ্ছি এখানে। কাদের জন্য কোর্সটা, কোর্সকে কি কোর্সে কি কি শেখানো হবে সহ আরো অনেক কিছু পাচ্ছি এখানে আমরা, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটু বলেন যে এই যে জায়গা, মানে ইশিখন.কম আসার পরে এই কোর্স পেজে যে আসলাম, এখানে আসলে আমার এই জায়গাতে আমার কন্টেন্ট কোনটুকু, কি মনে হয়? বুঝতে পারছি আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন যে এই জায়গাতে আসলে কন্টেন্ট কোনটুকু আর কন্টেন্ট না কোনটুকু? আল আমিন স্যার, আঁকিবুকি করেন না প্লিজ। আঁকিবুকি করেন না, শেষে দেখা যাবে যে প্রোডাক্ট আমার বারবার শুধু জাস্ট এই ড্রয়িং মুছতে হইতেছে, হ্যাঁ। আঁকিবুকি করবো না আমরা কেউই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন, এই যে পেজটা আমি এখানে ওপেন করেছি, এই জায়গাতে আসলে কন্টেন্ট বলতে সবটুকু, এই জায়গাতে যা যা পাচ্ছি আমরা, এই সব কিছুই হচ্ছে আপনার কন্টেন্ট। এই যে দেখেন এখানে যে টেক্সট গুলা পাচ্ছেন এটাও কন্টেন্ট, এখানে যে আইকন গুলা পাচ্ছেন এগুলাও কন্টেন্ট, এখানে যে ভিডিও পাচ্ছেন সেটাও কন্টেন্ট। স্বাভাবিকভাবে এই পেজে ভিজুয়াল যে আইটেম গুলা আছে সবকিছুই কন্টেন্ট। তো আমরা আসলে এই কন্টেন্টটা কিভাবে ডেভেলপ করতে হয়, আর কন্টেন্টের ভেতরে যে প্রকারভেদগুলো আছে, like দেখেন এটা কি, এটা একটা পিকচার, এটা একটা টেক্সট। তো স্বাভাবিকভাবে কি কন্টেন্ট অনেক প্রকারের হইতে পারে।
তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার যে কন্টেন্ট গুলো হয় সে সকল কন্টেন্ট গুলো নিয়ে কথা বলবো, এবং এই কন্টেন্ট গুলোর ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি কখন নিয়ে কাজ করতে হবে, আমি একটা পিকচার তৈরি করার সময় কোনটাকে ফোকাসে রাখবো, আমি একটা টেক্সট লেখার সময় কোনটাকে ফোকাসে রাখবো, এই সকল টপিক নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে আমরা বুঝলাম যে এখানে ভিজুয়াল যা যা পাচ্ছে সবকিছুই কন্টেন্ট। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আর একটা কোশ্চেন করি। আমরা আসলে এখানে জয়েন হয়েছি আহ কি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে ভালো একটা ধারণা নেওয়ার জন্য, রাইট? লাস্ট ক্লাসেও আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জেনেছিলাম, আজকেও আমরা কন্টেন্ট সম্বন্ধে জানবো, এবং কন্টেন্টের মার্কেটিং সম্বন্ধে তো অবভিয়াসলি জানতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমাকে একটু বলেন তো, আমরা তো সবাইকে ডিজিটাল মার্কেটিং টপিকটা খুব বেশি শুনি, কন্টেন্ট মার্কেটিং টপিকটা অনেকে শুনেছেন। আমাকে একটু বলেন তো যে ডিজিটাল মার্কেটিংটার ভেতরে আসলে কন্টেন্ট মার্কেটিং, নাকি কন্টেন্ট মার্কেটিং এর ভেতরে ডিজিটাল মার্কেটিং মেনলি, মেন টপিক বড় কোনটা, কোনটার আন্ডারে কোনটা, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কন্টেন্ট যাবে নাকি কন্টেন্টের আন্ডারে ডিজিটাল মার্কেটিং যাবে, কি মনে হয়? কন্টেন্টের আন্ডারে যাবে। কন্টেন্টের আন্ডারে ডিজিটাল মার্কেটিং যাবে। ডিজিটাল মার্কেটিং যাবে, রাইট। দেখেন, স্বাভাবিকভাবে যখন আমরা কোনো লিফলেট বিলি করি, হ্যাঁ, বা কোনো প্ল্যাকার্ড দেখি বা কোনো বিলবোর্ড দেখি, সব জায়গাতেই কিন্তু কি কন্টেন্টই থাকে, তাই না? সব জায়গাতেই কন্টেন্টই থাকে। এখন আমি যখন হচ্ছে কন্টেন্ট গুলা তৈরি করছি, সে কন্টেন্টের মার্কেটিং করতেছে, ডিজিটালিও মার্কেটিং করা সম্ভব হচ্ছে, আবার ট্রেডিশনালিও মার্কেটিং করা সম্ভব হচ্ছে। তার মানে দেখেন যে কি দাঁড়ালো, কন্টেন্ট মার্কেটিংটা আসলে হচ্ছে আপনার একটা বিশাল বড় একটা সেক্টর, যে সেক্টরের ভেতরে ডিজিটাল মার্কেটিং এবং আপনার কি ট্রেডিশনাল মার্কেটিং মানে দুইটাই আর কি কোনোটাই করা যায়। ইনক্লুডেড, রাইট? তো আমরা আসলে দেখবো যে প্রপার কন্টেন্ট কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তৈরি করতে হয়, এবং পরবর্তীতে সেই কন্টেন্ট গুলাকে কিভাবে প্রপারলি মার্কেটিং করলে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা আমি আসলে চাচ্ছি, যে রেজাল্ট আমি পেতে চাচ্ছি, সেই রেজাল্টটা কিভাবে নিয়ে আসা সম্ভব হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি এখন পর্যন্ত? কারো কি কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন? ওকে। তো জি স্যার। প্রথমত আমরা আজকে জানবো ইম্পর্টেন্স অফ কন্টেন্ট ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ আসলে কন্টেন্টের প্রয়োজনীয়তাটা কতটা, সেটা আসলে একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখেন, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কন্টেন্ট মার্কেটিং নাকি কন্টেন্ট মার্কেটিং এর ভেতরে ডিজিটাল মার্কেটিং। আপনারা কিন্তু বলেছেন কি, যে কন্টেন্টটা হচ্ছে বড়, কন্টেন্ট মার্কেটিং এর ভেতরেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আলটিমেটলি আমরা কন্টেন্টই মার্কেটিং করব ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বা ডিজিটাল ওয়েতে। তাহলে স্বাভাবিকভাবে দেখেন যে ইম্পর্টেন্সিটা কিন্তু অলরেডি ক্লিয়ার আমাদের। কেন? কারণ আমি তো কন্টেন্টেরই মার্কেটিং করব, আমার যদি কন্টেন্টই না থাকে তাহলে আলটিমেটলি আমি কিসের মার্কেটিং করব, তাই না? যারা কন্টেন্ট রাইটার বা যারা কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা কন্টেন্টকে বলে কিং। মার্কেটিং এর কিং হচ্ছে কন্টেন্ট। কিন্তু আমি আসলে ফিল করি যে কি, কন্টেন্ট আসলে কিং না, কন্টেন্ট হচ্ছে আসলে এভরিথিং। কারণ আমি কন্টেন্টেরই মার্কেটিং করব, কন্টেন্ট ছাড়া মার্কেটিং করার কোনো অপশনই নাই। তো স্বাভাবিকভাবে কন্টেন্টকে কিং বললেও কম বলা হবে, কন্টেন্টই সব। কন্টেন্ট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু কি, আউটকাম জিরো। এখন কথা হইতেছে যে কন্টেন্টের ইম্পর্টেন্স তো বুঝলাম, কন্টেন্ট তো আসলে হচ্ছে আপনার যেটা হচ্ছিল আমরা বলছি যে এভরিথিং, সেটাতে তো অবশ্যই আমাকে তাহলে কি ভালো কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে। এখন একটা ভালো কন্টেন্ট প্রিপেয়ার করার জন্য কিন্তু অনেক ফ্যাক্টর আপনার কি মাথায় রাখতে হবে, অনেকগুলো ফ্যাক্টর এখানে আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন, সব থেকে বেশি বড় যদি ট্রেন্ডি প্ল্যাটফর্ম বলেন যারা ভিডিও নিয়ে কাজ করে, মানে যে সকল প্ল্যাটফর্মে ভিডিও নিয়ে কাজ হয়, বলেন তো কারা? মানে কোন কোন প্ল্যাটফর্মে আসলে ভিডিও কন্টেন্ট নিয়ে বেশি কাজ হয়, বা সব কাজে ভিডিও কন্টেন্ট নিয়েই হয়ে থাকে? এমন একটা প্ল্যাটফর্মের নাম বলেন তো। ইউটিউব। ইউটিউব। এরপরে হতে পারে কি টিকটক, হতে পারে, রাইট? ফেসবুকে এখন রিলস। তো স্বাভাবিকভাবে এই যে প্ল্যাটফর্ম গুলা, এই প্ল্যাটফর্ম গুলোতে দেখেন তাহলে কি চলতেছে, ভিডিও কন্টেন্ট চলতেছে। কিন্তু যখন আমি কোনো আপনার হচ্ছে টেক্সট কন্টেন্টের কথা বলি, লাইক আমি হচ্ছে কি একটা ব্লগ লিখবো, একটা ব্লগ পাবলিশ করব, তখন কিন্তু চলে আসতেছে কোথায়, ওয়েবসাইটে, রাইট? তাহলে দেখেন, আমি যদি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি আমার ওয়েবসাইটের জন্য, সেটা কিন্তু আলটিমেটলি
খুব একটা বেনিফিশিয়াল হবে না, কারণ ওয়েবসাইটে মানুষ আসলে ভিডিও কন্টেন্ট দেখার জন্য আসে না। ভিডিও কন্টেন্ট দেখার জন্য তারা যায় কোথায়? টিকটকে যায়, ফেসবুকে যায়, ইউটিউবে যায়। হ্যাঁ, আবার খেয়াল করে দেখেন যে আমি যদি কন্টেন্টটা যদি হচ্ছে তৈরি করি ইউটিউবের জন্য, টেক্সট কন্টেন্ট, টেক্সট বেসড কন্টেন্ট, তাহলে কিন্তু সেখানে এঙ্গেজমেন্ট কমে যাবে। কারণ ইউটিউবে যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে যারা আসে, ভিজিট করে, তারা আসলে চায় কি? তারা চায় ভিডিও কন্টেন্ট। তাহলে দেখেন প্রপার প্ল্যাটফর্মটা কিন্তু অবশ্যই খুবই জরুরি। আর মার্কেট কি চায়, মার্কেট আসলে কোন জিনিসটাতে বেশি এখন বেশি আকৃষ্ট হচ্ছে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। দেন আমাকে ওই মার্কেটের বর্তমান সময়ে যে প্রয়োজনীয়তাটা বা যেটা আসলে বেশি ট্রেন্ডি, সেই টপিকটা নিয়ে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে। যারা ফেসবুকে মোটামুটি ভালো অ্যাক্টিভ, যারা আসলে ওই যে প্রফেশনাল মোড যাদের অন আছে, খেয়াল করে দেখবেন প্রফেশনাল মোডের ভেতরে একটা সেটিংস আছে যেখানে আপনাকে কিছু রিলস সাজেশন করে। হ্যাঁ, আপনাকে কিছু রিলস দেখাবে তারা, যে ট্রেন্ডি রিলস আপনাকে বলতেছে দেখো এই রিলস গুলা ট্রেন্ডি, এই মিউজিক গুলা ট্রেন্ডি। এটা দেখানোর মানে কি? এটা দেখানোর মানে হচ্ছে তুমি নিজেও এই ধরনের কন্টেন্ট তৈরি করো, কারণ বাজারে সবাই এখন এই ধরনের কন্টেন্ট গুলা বা এই কন্টেন্ট গুলা বেশি দেখতেছে। তাহলে দেখেন ফেসবুকে কিন্তু আমাকে সাজেশন দেয় যে কখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে যাওয়া দরকার। তো যাই হোক, আমাদেরকে আসলে ফেসবুকে তো শুধুমাত্র ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ হয়, কিন্তু আমরা আসলে শুধুমাত্র ভিডিও কন্টেন্টে বসে থাকবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিভিন্ন ধরনের কন্টেন্ট সম্বন্ধে ভালো বুঝতে হবে, এবং সেই কন্টেন্ট গুলো প্রপার টাইমে প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যা যা করণীয় সে সকল কিছুই করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা তাহলে কন্টেন্ট, আপনার হচ্ছে যে কি কন্টেন্ট যে দরকার এটা তো বুঝলাম। এখন কন্টেন্ট কত ধরনের হতে পারে? কন্টেন্ট কত ধরনের হতে পারে, কি হতে পারে বলেন তো? মনে হয় কি যে আমি তো জাস্ট কি ভিডিওর কথা বললাম, টেক্সটের কথা বললাম, এছাড়া কি আর কোনো কন্টেন্ট হইতে পারে? ইমেজ পিকচার কন্টেন্ট কন্টেন্ট। হতে পারে, ইমেজ হ্যাঁ, হতে হইতে পারে পারে ভাই। গ্রাফিক কন্টেন্ট, রাইট? দেখেন এই যে পেজটা আমি ওপেন করে আছি, এই পেজটাতেই তো কত ধরনের কন্টেন্ট এখানে আমি পাচ্ছি। এইটা কি? এটা একটা গ্রাফিক্যাল কন্টেন্ট, রাইট? আর এটা কি টেক্সট বেস কন্টেন্ট বা ব্লগ। আর এই পাশে কি এখানে ছিল আমার? এখানে ছিল আমার হচ্ছে কি ভিডিও। আবার কিছু কিছু কন্টেন্ট আমরা দেখি যে আসলে হচ্ছে কি, যেখানে আমার স্ট্যাটিস্টিক থাকে, লাস্ট 5 বছরের বা লাস্ট 7 বছরের ডাটা। আমরা যে গুগল ট্রেন্ডস দেখেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? যেখানে আসলে ডে বাই ডে ডাটাগুলো দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবে যখন আমরা এরকম কোনো কোনো ফ্লো চার্ট তৈরি করি, তখন সেটাকে বলা হয় কি ইনফোগ্রাফিক কন্টেন্ট, যেটা দিয়েও কিন্তু কি আপনার অনেক ইনফরমেশন পাস করা সম্ভব। কি সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি ভাই, বুঝছি। আচ্ছা, এতক্ষণ ধরে আমি কিন্তু অনেক কথা বললাম, তাই না? কন্টেন্ট নিয়ে অনেক কথা বললাম, কিন্তু কন্টেন্টের কি কোনো সংজ্ঞা বলছি বলেন তো? কোনো সংজ্ঞা কিন্তু আমি বলি নাই। কিন্তু আপনারা কি গেস করতে পারছেন যে না কন্টেন্টের সংজ্ঞা স্যার। কি হইতে পারে? জি কন্টেন্টের সংজ্ঞা কি হইতে পারে? না। একদম সোজা বাংলা ভাষায় যদি বলি, কন্টেন্ট হচ্ছে এমন কোনো কিছু যেটার মাধ্যমে ইনফরমেশন পাস করা সম্ভব। কার কাছে ইনফরমেশন পাস করব? আমার যারা টার্গেট অডিয়েন্স আছে বা যারা আমার অডিয়েন্স আছে তাদের কাছে আমার আমার ইনফরমেশনটা পাস করব। দেখেন এই যে লেখালেখি যখন আমি দেখছি বা পড়ছি, যে এই কন্টেন্টটা তৈরি করেছে তার উদ্দেশ্য ছিল কি এই অ্যাডভান্স এসইও সম্বন্ধে তার শ্রোতাদেরকে জানানো। তাহলে আমি কি এটা দেখে সম্পূর্ণতা পড়তে পারছি? বুঝতে পারছি এই অ্যাডভান্স এসইও জিনিসটা কি? যদি বুঝতে পেরে থাকি তাহলে এটাকে আমি কি, আমি তো বলবো এটা কন্টেন্ট। যদি আমার এই কন্টেন্টের ইনফরমেশন গুলা প্রপারলি না থাকে, তাহলেও বলবো এটা কন্টেন্ট, কিন্তু সেখানে আসলে ইনফরমেশন মিসিং আছে, অর্থাৎ কন্টেন্টটা কোয়ালিটিফুল না। ঠিক আছে? স্যার এটা কন্টেন্টটা তাহলে ডিজিটাল তখন মার্কেটিং বলবো বলা যাবে না? কোয়ালিটিফুল না। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? যে এটাকে ডিজিটাল মার্কেটিং বলা যাবে না? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলা যাবে না কেন? কারণ এটা আলটিমেটলি তো কন্টেন্ট। আপনি যদি এই কন্টেন্টটাকে বিভিন্ন জায়গায় প্রচার করেন, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি প্রচার করেন, এসইওর মাধ্যমে হতে পারে, ইমেইলের মাধ্যমে হতে পারে, ইভেন আমি কি করতে পারি, এখান থেকে সুন্দর করে কপি করলাম, কপি করে আমি হচ্ছে কি কারোর কাছে শেয়ার করলাম। হ্যাঁ, এটাকে তখন বলা যেতে পারে কি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। কারণ আমি কি ডিজিটাল ডিভাইস থেকে এটা হচ্ছে শেয়ার করছি বা আমি এসইও করছি।
বা আমি অ্যাড রান করছি এইটুকু নিয়ে, তখন আমি এটাকে বলতে পারি কি মার্কেটিং। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি জাস্ট কন্টেন্টটা জাস্ট রেখে দিচ্ছি, তখন আসলে এটাকে মার্কেটিং বলা, মানে ডিজিটাল মার্কেটিং বলা সম্ভব না। বাট আমি কিন্তু দেখেন কি আছি, এই যে দেখেন, এই যে একটা ওয়েবসাইট eশিখন.com, আমি কিন্তু এই ওয়েবসাইটে আছি, এবং এই ওয়েবসাইটে এই কন্টেন্টটা দেয়া আছে। এবং দেখেন, আমি যদি গুগলে সার্চ করি অ্যাডভান্স এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে, দেখেন আমার কিন্তু কি এখানে যে রেজাল্ট গুলো এসেছে, হ্যাঁ, এখান থেকে আমরা হয়তোবা ই শিখনকে খুঁজে পেতে পারি। এটা খুবই ডিফিকাল্ট একটা কিওয়ার্ড, সেজন্য হয়তোবা এখানে আসছে না, আইপির প্রবলেম হতে পারে বা এটা র্যাঙ্কে নাও থাকতে পারে। বাট আমি যদি এভাবে লিখে সার্চ করে পাইতাম, তখন কিন্তু কি সেটা অবশ্যই কি আমার এসইওর মাধ্যমে মার্কেটিং করা হচ্ছে, তাই না? তো যাই হোক, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তাহলে প্রপার কন্টেন্ট তো তৈরি করতে হবে। আর প্রপার কন্টেন্ট তৈরি করার পরে যদি আমি কন্টেন্টের প্রপার মার্কেটিং না করি, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি? জিরো। আমি অনেক লেখালেখি করলাম, আমি অনেক সুন্দর সুন্দর পিকচার তৈরি করলাম, আমি একদম চকচকা ঝকঝকে একটা ওয়েবসাইট রেডি করলাম, কিন্তু আমার ওয়েবসাইটটাকে কি করলাম না, আমি গুগলে নিয়ে গেলাম না, গুগলের সামনে নিয়ে গেলাম না। তো স্বাভাবিকভাবে তাহলে কি আমার আমার হচ্ছে কি কন্টেন্ট ভালো তৈরি করেও কোনো লাভ নাই। অবশ্যই আমাকে কন্টেন্ট ভালো তৈরি করতে হবে, এরপরে অবশ্যই আমরা কি করতে হবে, সেই কন্টেন্টটার প্রপার মার্কেটিংও করতে হবে। হ্যাঁ, এখন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই, যদি আমার দেখাতে খুব বিরক্ত লাগবে জিনিসটা, কিন্তু না দেখায় আসলে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারবো না যে কন্টেন্ট তৈরি করলেই আসলে সব সমস্যার সমাধান হবে না। কন্টেন্টটাকে কি করতে হবে, কন্টেন্টটাকে আবার প্রপার মার্কেটিংও করতে হবে। বাংলাদেশের ব্যক্তি মালিকানার সব থেকে বড় ইউটিউব চ্যানেলের নাম জানেন? জি না স্যার। বা গেস করে না? ইউটিউবে তো অনেকে আমরা আছি, তাই না? মানে ইউটিউব তো অনেকেই ভিজিট করি, অনেকেই দেখি। দেখেন, এই যে এখানে একটা চ্যানেল আছে, এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, হ্যাঁ। যদি আমি এদের কন্টেন্ট একটু মানে এদের কন্টেন্ট না, এদের চ্যানেলে যদি একটু আসি, এদের সাবস্ক্রাইবার কত? 2.9 মিলিয়ন। এরা কি নিয়ে কাজ করে? এরা বিভিন্ন গেজেট নিয়ে তার রিভিউ দেয়। এদের কাজ হচ্ছে কি বিভিন্ন গেজেট নিয়ে রিভিউ রিভিউ দেয়া, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে কি এদের হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে এদের একটা ভালো নাম ডাক আছে। একজন ভাইয়া হচ্ছে এখানে লেখছেন মায়াজাল, দেখি মায়াজাল লিখে সার্চ করি। মায়াজালের সাবস্ক্রাইবার কত? 10.9 মিলিয়ন। কিন্তু এর থেকেও অনেক বড় চ্যানেল বাংলাদেশে আছে, কিন্তু এই চ্যানেলগুলো আসলে আমি বা আপনারা কেউই সম্ভবত দেখতে খুব একটা মানে ভালো ফিল করবো না, কিন্তু উপায় নাই, দেখাইতে হবে আপনাদেরকে এখন, তার জন্য আমি সার্চ করতেছি। হ্যাঁ, একটা আছে আপনার বিজি ফান্ড এলটিডি। এই যে বিজি ফান্ড এলটিডি, এটা দেখেন যে যে থাম্বনেল গুলো আসছে, সেটা দেখার পরে আসলে আমার এই চ্যানেলের ভিতরে আর যেতে ইচ্ছা করে না। এদের সাবস্ক্রাইবার কত দেখেন তো? এদের সাবস্ক্রাইবার হলো 25 কি 25 5.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে কি বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল এটা আমার জানার মতো এখন পর্যন্ত। কিন্তু এদের ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আসলে এখানে কি ধরনের কন্টেন্ট আসে। এখানে থাম্বনেল দেখে আপনি অলরেডি গেস করছেন, রাইট? দেখেন, 2 দিন আগে একটা ভিডিও এখানে আপলোড করা হয়েছে, ভিউয়ার্স কত? ভিউয়ার্স হয়ে ভিউ হয়েছে কত? 1 মিলিয়ন প্লাস। আর সব থেকে যদি পপুলার ভিডিওটার কথা বলি, তো দেখেন কি হয়েছে, সব থেকে পপুলার ভিডিওটা 542 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা 2 বছর আগে পাবলিশ করা হয়েছিল। এখন কথা হইতেছে, আমাকে একটু বলেন যে এই যে চ্যানেলটা আমি এখানে বের করেছি, এই চ্যানেলের কন্টেন্ট গুলাকে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বলবেন কিনা? একটু সবাই না স্যার। যাই হোক, সবাই বলতেছেন যে না। সবাই একবারে বলতেছেন যে এই চ্যানেলের ভিডিওগুলা আসলে কোয়ালিটিফুল ভিডিও বা কোয়ালিটিফুল কন্টেন্ট না। বাট আমি বলবো যে আপনারা আসলে কি ভুল, আপনারা আসলে কি ভুল। এই চ্যানেলের কন্টেন্টও কোয়ালিটিফুল কন্টেন্ট, এটা আমাদেরকে বলতেই হবে। কেন বলতে হবে? কিভাবে? এই যে দেখেন, আপনার লাস্ট ভিডিওটা 2 দিন আগে কতজন ভিউ করছে? 1 মিলিয়ন। 1 মিলিয়ন ভিউ হয়েছে।
2 দিনে। আপনি বুঝতে পারতেছেন তাহলে কি পরিমাণে এখানে ভিউ হচ্ছে। এখন কথা হইতেছে যে এই চ্যানেলের ভিডিওগুলা আপনি বা আমি দেখার মতো, বা আমরা আসলে দেখার মতো মেন্টালিটির পিপল না। অর্থাৎ আমরা তাদের টার্গেট অডিয়েন্স না। বুঝতে পেরেছি? আমরা তাহলে কি এই এই চ্যানেলের যে পিপল গুলো আছে জি। তাদের টার্গেট অডিয়েন্স না, তার জন্য আমি বলতেছি কি এই কন্টেন্টটা কোয়ালিটিফুল না। কিন্তু এই ভিডিওগুলো তো মানুষ দেখে, তার জন্য তো এত ভিউ হয়েছে, তাই না? তার মানে কি এনাদের টার্গেট অডিয়েন্স কিন্তু আলাদা। এই বিজি ফান্ড এলটিডির টার্গেট অডিয়েন্স আলাদা, এবং তাদের কাছে এটা অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট। কিন্তু আমার আপনার কাছে আসলে এটা কোয়ালিটিফুল কন্টেন্ট না। যদি পার্সোনালি বলেন যে তাহলে কোয়ালিটিফুল কন্টেন্ট আমার কাছে কোনটা, হ্যাঁ, হ্যাঁ, যারা ফান পছন্দ করে তাদের কাছে হইতে পারে, হ্যাঁ। আমি বলবো যে বাংলাদেশের খুবই ভালো একজন ইউটিউবার আপনার হচ্ছে আহ নাদির অন দা গোর, যে ভিডিওগুলা এগুলো আউটস্ট্যান্ডিং ট্রাভেল ব্লগ, যদিও না ওনার ইন্ডাস্ট্রিটা টোটালি আলাদা, এবং ওনার ভিডিওগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর মানে কি আউটস্ট্যান্ডিং, কিন্তু হাইপ কম। অন্য যত ইউটিউবার আছে তাদের যে হাইপ, তার থেকে ওনার হাইপ অনেক কম, কিন্তু ওর কন্টেন্টগুলো যথেষ্ট সুন্দর। তা দেখেন, স্বাভাবিকভাবে আমার জন্য কোয়ালিটি কন্টেন্ট যেটা, সেটা আপনার জন্য কোয়ালিটি কন্টেন্ট হবে, ব্যাপারটা একদমই এরকম না। আপনার জন্য যে কোয়ালিটি কন্টেন্ট যেটা আপনি মনে করছেন, সেটা কিন্তু আবার আমার কাছে কোয়ালিটি কন্টেন্ট নাও হতে পারে। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স কি চায়। আমার টার্গেট অডিয়েন্স যেটা চাইবে আমাকে সেইটাই দিতে হবে। আমার টার্গেট অডিয়েন্সকে আমি যা ইচ্ছা তাই দিব, আর আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে সেটা আসলে আপনার একসেপ্ট করবে, এটা নাও হতে পারে, বা এটা না হয় কি এটা হবে না 100% শিওর থাকেন। আপনার অডিয়েন্স কারা সেই অডিয়েন্স ফাইন্ড আউট করে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। বুঝতে পেরেছি? ওকে, বুঝতে পারছেন হোপফুলি। আচ্ছা, এখন আমরা আসি যে আসলে কন্টেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে কিভাবে কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট কিভাবে তৈরি করা যেতে পারে? কন্টেন্ট এখন তৈরি করা যেতে পারে অনেকভাবে তৈরি করা যেতে পারে। আমি যদি কাজ করতে চাই ভিজুয়াল কন্টেন্ট নিয়ে, লাইক আমার ইনফোগ্রাফিক আর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কন্টেন্ট নিয়ে, সেক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে? আমাকে কোনো গ্রাফিক ডিজাইন টুল ভালোভাবে শিখতে হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে কি ফটোশপ আছে, ইলিস্ট্রেটর আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো আমাকে প্রপারলি শিখতে হবে। আমি যদি চাই যে না, আমি এত ভালো কন্টেন্ট আমার দরকার নেই, আমার জাস্ট মোটামুটি কন্টেন্ট হলে হবে, তাহলে আপনার কি আছে, ক্যানভা আছে, ক্যানভা আপনি শিখতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার আসলে যখন আপনি একটা কন্টেন্টকে মার্কেটিং করতে যাবেন, একটা কন্টেন্টকে যখন আপনি মার্কেটিং করবেন অর্গানিক্যালি, যখন মার্কেটিং করবেন অ্যাডের মাধ্যমে, বা যেভাবেই আপনি মার্কেটিং করেন না কেন, শুধুমাত্র একটা পিকচার দিয়ে আপনি কিন্তু ভালো এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন না। বা আপনি টেক্সট দিয়ে আর কোনো ভিজুয়াল আইটেম না দিয়েও কিন্তু কোনো পারফরমেন্স আনতে পারবেন না। আপনার কন্টেন্টের সবকিছুরই কিন্তু কি একটা প্যাকেজ আকারে আপনাকে সবার সামনে নিয়ে আসতে হবে। লাইক দেখেন, ফেসবুকে আমরা পোস্ট করি, তাই না? ফেসবুকে যে আমরা পোস্ট করি, এই পোস্ট গুলার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন তো, একটা পিকচার দিলে কতটা এঙ্গেজমেন্ট হয়, আর নর্মাল এক লাইনে একটা টেক্সট লিখে দিলে কতটা এঙ্গেজমেন্ট হয়। নর্মাল যদি একটা টেক্সট আপনি লিখে দেন, সেটাতে আপনার এঙ্গেজমেন্ট দেখা যাবে কি একদমই কম, যদি না সেখানে আপনি কোনো ভিজুয়াল আইটেম বা কোনো ভিডিও অ্যাড করে দেন তার তুলনায়। তো স্বাভাবিকভাবে আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে কমপ্লিট প্যাকেজ আকারে যেতে হবে। হ্যাঁ, তো প্যাকেজ আকারে যাওয়ার জন্য এখন কন্টেন্ট তৈরি করার জন্য যদি আপনি গ্রাফিক্যাল কন্টেন্ট আসলে রাখতেই হয়, তাহলে আপনাকে অবশ্যই টুলসগুলো শিখতে হবে। আমি দেখেন, আমি একবারও বলবো না যে আপনি হচ্ছে কি যে এইগুলা ক্যানভা থেকে করে নেন, ক্যানভা থেকে করে নিলে খুব ভালো হবে। হ্যাঁ, ক্যানভা থেকে করলেও অনেক আউটস্ট্যান্ডিং পিকচার তৈরি করা সম্ভব, কিন্তু আপনাকে আসলে হচ্ছে আপনার এই কন্টেন্টে আপনি কি দেখাইতে চাচ্ছেন, আপনি কি বুঝাইতে চাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মিনিমালিস্টিক ডিজাইন অলওয়েজ বেস্ট। আমার কাছে এটা মনে হয় যে একদম ছিমছাম একটা পিকচার আমি তৈরি করলাম, পিকচারে আমি এত কালার বসাইলাম যে কালার দেখে মানুষের মাথা একদম চক্কর দিয়ে উঠলো। দরকার নেই। একদম সিম্পল পিকচার সব সময় ভালো পারফর্ম করে। এখন সেই ক্ষেত্রে সিম্পল একটা পিকচার আমি কিভাবে তৈরি করব? canva.com-এ যান। অনেকে এখানে ক্যানভা সম্পর্কে জানেন, অনেকে নাও জানতে পারেন। আমি জাস্ট একটু canva.com-এ যাওয়ার চেষ্টা করি।
আমার ক্যানভা প্রোটা নিয়ে আছে। জাস্ট আপনার কিছু প্ল্যাটফর্ম আছে, বিডি এসইও টুলস বা এসইও টুল বিডি বা এরকম কিছু প্ল্যাটফর্ম আছে, এটা থেকে আপনি খুব কম খরচে ক্যানভা বা এই ধরনের টুলস গুলো কিনতে পারবেন। জাস্ট আমি এখান থেকে একটু যদি যাই canva.com বা ক্যানভাতে যদি চলে আসি, তো আমি ধরেন চাচ্ছি যে ফেসবুকের জন্য একটা পিকচার রেডি করতে, ফেসবুকের পোস্টের জন্য, ফেসবুকের স্টোরির জন্য একটা অ্যাসপেক্ট রেশিও থাকে পিকচারের। আমরা যখন স্টোরিতে বা রিলসে কোনো পিকচার বা ভিডিও দেখি তখন কিন্তু কি ওই স্ক্রিনটা থাকে লম্বাটে। আবার যখন টাইম লাইনে কোনো পিকচার বা পোস্ট আসে সেটা দেখবেন কি অনেক সময় স্কোয়ার সাইজে আসে, আবার অনেক সময় কি আমার দেখা যাচ্ছে আপনার এই রেক্ট্যাঙ্গেল করে আসে, তাই না? তো স্বাভাবিকভাবে আপনার প্রপার সাইজ, আপনি কোন পারপাসে তৈরি করতেছেন, আপনি কি স্টোরি দিবেন না কি করবেন, সেটার জন্য প্রপার সাইজটা আপনাকে আগে অবশ্যই কি করতে হবে, ফিক্স করতে ফেলতে হবে। তো দেখেন এখানে কাস্টম সাইজ আছে, এখানে ক্রিয়েট ডিজাইন আছে, আপনি যেখানেই ক্লিক করেন না কেন এরকম একটা জাস্ট পপ আপ আসবে, সেখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া চলে যাওয়া যায় ডিরেক্টলি। সোশ্যাল মিডিয়াতে আপনি এখান থেকে যেতে পারেন, যাওয়ার পর দেখেন যে এখানে ফেসবুক আছে, ফেসবুকে চলে যান। ফেসবুকে যাওয়ার পর দেখেন যে এখানে অনেক ধরনের কিন্তু কি অনেক টেমপ্লেট আছে, অনেক 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 টেমপ্লেট আছে। আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজে চলে আসতে পারেন। কাস্টম সাইজে আসার পরে ফেসবুকের জন্য যদি আপনি চান যে 1:1 এক্সপেক্ট রেশিওতে কোনো পিকচার অ্যাড করবেন, এখানে আপনি লিখে দেন 1000 × 1000। দেখেন এখানে কি 1080 × 1080 আছে একটা, আমি এটাই নিয়ে নিলাম স্কোয়ার সাইজের। এখন স্বাভাবিকভাবে ক্যানভাতে কেন আসলাম, কারণ ক্যানভাতে অনেক ডিজাইন আগে থেকে করা আছে, এরকম টেমপ্লেট পাওয়া যায়, অনেক টেমপ্লেট এখানে আছে। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট একবারে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুন্দর করে আপনার মতো করে আপনি চেঞ্জ করে ফেলবেন। জাস্ট দেখেন এইখানে যদি ডিজাইনে চলে আসি, দেখেন এখানে অনেক টেমপ্লেট পাওয়া যাচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আপনার এখানে পাওয়া যাবে। জাস্ট আপনি এখানে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, সহজে মডিফাই করা যায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ক্যানভা প্রো থাকলে তার কথাই নেই। হ্যাঁ, ধরেন আমি একটা কি করব, পোস্ট করব রামাদান নিয়ে। হ্যাঁ, সামনে তো রমজান আসছে, তো রামাদান নিয়ে একটা পোস্ট করব, তো আমি জাস্ট এখানে সার্চ করি। হ্যাঁ, দেখেন রামাদান লিখে সার্চ করলাম, রামাদানের যে সকল পিকচার গুলা বা পোস্ট গুলা হতে পারে, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং অনেক পিকচার কিন্তু আমি এখানে পেয়েছি, দেখেন এটা অনেক সুন্দর। জাস্ট আবার এটা দেখেন ভিডিও কন্টেন্ট কিন্তু, অ্যানিমেশন কন্টেন্ট। হ্যাঁ, তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলে দেখেন যেখানে কিন্তু চলে আসতেছে। এরপরে আপনার যেটা লিখতে ইচ্ছা করবে আপনি জাস্ট এটা লিখে ফেলবেন এখানে। হ্যাঁ, দেখ আমি এখানে লিখতে চাচ্ছি হচ্ছে যে রামাদান আমাদের হচ্ছে, এরপরে নিচে জাস্ট আমরা হচ্ছে যদি কিছু একটা লিখতে চাই, স্বাভাবিকভাবে আপনি কি চাচ্ছেন সেটা মেন কথা, তাই না? আমরা ধরেন যে চাচ্ছি আমাদের এই ব্যাচের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বানিয়ে দিতে। হ্যাঁ, তো জাস্ট আমরা হচ্ছে এখানে আমাদের ব্যাচ নাম্বার লিখে দিই F25 1। তো দেখেন এখানে জাস্ট আমি এই যে এটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে এখানে জাস্ট ক্লিক করে কি করেন, এটা ডিলিট করে দেন। আপনার মনে হচ্ছে যে এটার ফন্ট একটু চেঞ্জ করব, দেখেন এখানে সেঞ্জেল ফন্টটা দেওয়া আছে। এখানে দেখেন যে আপনার মনে হচ্ছে যে না, আমি একদম সিম্পল ফন্ট দিব, আপনি দেখেন টাইমস নিউ রোমান আছে, আপনার দেখেন যে মনসুরাট আছে। আপনার যেটা ফন্ট ইচ্ছা করে দিতে, আপনার জাস্ট আমি একটু ইয়ে করবো, হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট ব্যবহার করব। হ্যাঁ, জাস্ট দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে, জাস্ট আপনি এভাবে করে দিবেন। আপনার কালার চেঞ্জ করতে ইচ্ছা করতেছে, দেখেন এখানে কালারের অপশন আছে, এখানে ক্লিক করেন। আপনার কালারটা চাচ্ছেন যে আপনি হচ্ছে কি আপনার রেড হোক, লেখা রেড করে দেন। দেখেন রেড কালার ভালো লাগতেছে না খুব একটা, আমাদের হোয়াইটই ভালো লাগতেছিল, আমি জাস্ট হোয়াইটই দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইভাবে জাস্ট সুন্দর করে তৈরি করব। তৈরি করার পরে কি করতে হবে, এখানে জাস্ট আপনি আপনার আরো এটা হচ্ছে মার্চ লেখা রয়েছে, আমাদের তো কি মার্চেই হবে রমজান, কিন্তু ডেটটা চেঞ্জ হবে হোপফুলি, আমরা আশা করতেছি কি 2 তারিখে, এবং এটা হচ্ছে কি 25 সাল। তো জাস্ট আমি এটা দিলাম, দিয়ে আমি জাস্ট এটাকে সুন্দর করে ডাউনলোড করে ফেলবো। জাস্ট কোথা থেকে ডাউনলোড করব, এই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার বিভিন্ন ফরম্যাটে। যেহেতু এটা এনিমেটেড ছিল, আমি চাইলে চাইলে কি করতে পারি, এটাকে আমি হচ্ছে ভিডিও আকারে ডাউনলোড করতে পারি, MP4 আকারে। যদি চান যে না পিকচার আকারে ডাউনলোড করবো, জাস্ট এখান থেকে PNG বা JPG তে আপনি ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে জাস্ট সুন্দর করে আমি MP4 ডাউনলোড করলাম, জাস্ট এখান থেকে জাস্ট ক্লিক করলে দেখেন যে আমার কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আর ডাউনলোড শুরু হয়ে গেলেই পরবর্তীতে আপনি আপনার মতো করে এই যে পিকচারটা সেটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো তার ব্যাপারটা হচ্ছে, পিএনজি ক্লিক করলে কি পিকচার ডাউনলোড হবে নাকি হ্যাঁ, যে যে পিএনজি করলেও পিকচার আকারে আসবে, জাস্ট আপনার এরকম এনিমেশন হবে না। ওকে। PNG JPG এগুলো হচ্ছে ইমেজ ফরম্যাট। হ্যাঁ, এরপরে GIF ফরম্যাট একটা আছে, এটা হচ্ছে কি অ্যানিমেশন হয়।
ওই ফরম্যাটটাতে এনিমেটেড আকারে আসবে, তবে একটু ভাঙা ভাঙা কাপা কাপা হয় আর কি, হ্যাঁ, কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। আর ভিডিও তো ভিডিও একদম নর্মাল ভিডিওর মতোই আপনার হচ্ছে টোটালটা কাজ করবে। স্বাভাবিকভাবে দেখেন, এই যে পিকচারটা আমি তৈরি করলাম, এই পিকচারে কিন্তু কি বলেন তো, জাস্ট ভিডিও আমি কন্টেন্ট এখানে পাচ্ছি, নাকি এখানে আরো অনেক কিছু আছে? এখানে দেখেন যে কি টেক্সট কিন্তু আছে, খেয়াল করেছেন? এই যে কন্টেন্টটা, এটাতে কিন্তু শুধুমাত্র ভিডিও, হ্যাঁ অবভিয়াসলি ভিডিও, কিন্তু এই ভিডিওর ভেতরেও কিন্তু আমি এখানে টেক্সট দিলাম, তাই না? এখানেও কিন্তু তাহলে কি টেক্সট যাচ্ছে। তো জি। স্বাভাবিকভাবে আমাকে কি করতে হবে? আমাকে আগে বুঝতে হবে, বা আমি আসলে টার্গেট ফিক্স করতে হবে যে আমি আসলে কি পোস্ট করব। হ্যাঁ, আমি কি পোস্ট করব সেটা আমাকে কিন্তু আগে থেকে কি ফিক্স করে ফেলতে হবে। তো যাই হোক, এভাবে তাহলে আমরা হচ্ছে কি ভিজুয়াল কন্টেন্ট গুলো তৈরি করতে পারি। এখন আসেন টেক্সট বেসড কন্টেন্ট তৈরি করার জন্য কি করব। সব থেকে এখন ডিমান্ডেবল একটা টপিক হচ্ছে কি কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা দেখা যায় যে এই যে পিকচার, ইনফোগ্রাফিক, ভিডিও, এগুলো আসলে ক্রিয়েটিভ পিপল যারা, তারা আসলে এটা নিয়ে কাজ করে। হ্যাঁ, ক্রিয়েটিভ পিপল আমরা যে না, ব্যাপারটা একদমই এরকম না, কিন্তু যারা আসলে এই যে কালার, আমি কোনটা ব্যবহার করব, কোন কালারটা আসলে হচ্ছে মানুষ, এক একটা কালারের সাইকোলজি থাকে। হ্যাঁ, যে আমি যদি রেড কালার ব্যবহার করি লোগোতে, এটা হচ্ছে কি, এটার একটা টার্গেট থাকে হচ্ছে একরকম। হ্যাঁ, আবার আমি যদি জাস্ট দেখেন, এই যে এখানে একটা প্লে বাটন দেখতেছেন না? দেখতে পাচ্ছেন? ইউটিউবের কি একটা প্লে বাটন আছে না, আপনার অ্যারো চিহ্ন? এটাকে আমরা সবসময় কি বলি? এটা হচ্ছে কি সামনের দিকে লোগো। যাওয়া, তাই না? হ্যাঁ, এটা তো লোগো, টোটালটা মিলে লোগো। এটা হচ্ছে কি আমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বলতে পারি না, যে এই যে আইকনটা, এটা কি ফরওয়ার্ডের দিকে না? এটা কি ডাউনওয়ার্ড, তাই না? এই জি। যে এখানে যে অ্যারোটা, এটা কি ডাউনওয়ার্ড? এটা হচ্ছে কি ফরওয়ার্ড। এটা যদি এই পাশে থাকতো, তখন সেটাকে আমি কি বলতাম? ব্যাকওয়ার্ড অর রিভার্স, ওয়ার্ড। তাই না? আবার উপরের দিকে থাকলে তখন সেটা কি বলতাম? আপওয়ার্ড, তাই না? তাহলে দেখেন যে এই যে আমার একটা আইকন, এইটা যখন জাস্ট একটা আইকন ঘুরে যাচ্ছে, তখন কিন্তু কি নাম চেঞ্জ হয়ে যাইতেছে। এখন এই আইকন যখন এই ফ্রন্ট সাইডের দিকে বা ফরওয়ার্ডের দিকে থাকে, তখন কিন্তু সেটাকে ধরা হয় যে আমি আসলে নতুন অডিয়েন্সের কাছে যাইতে বেশি আগ্রহী। মানে কি আমার নতুন কাস্টমার ধরাটা টার্গেট। যদিও এটা প্লে বাটন, এটা কিন্তু না, কোনো লোগোতে যদি এরকম পান যে আপনার সামনের দিকের একটা চিহ্ন দেয়া, তার মানে কি সেটা হচ্ছে তারা নতুন অডিয়েন্স পাইতে বেশি আগ্রহী। আর যদি থাকে সেটা ব্যাকওয়ার্ড, পিছন সাইডে, তখন সেটাকে বলা হয় যে তারা আসলে তাদের যে এক্সিস্টিং অডিয়েন্স আছে, যাদের এক্সিস্টিং অডিয়েন্স আছে সেটা নিয়ে তারা আসলে বেশি চিন্তিত। এক্সিস্টিং অডিয়েন্স হচ্ছে তাদের কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে। তাহলে দেখেন, এই একটা আইকন, এটাও কিন্তু কি একটা কন্টেন্ট, যে কন্টেন্টের ভেতরে কত কিছু, ওই একটা আইকনের ভিতরে কত কিছু। তো স্বাভাবিকভাবে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, এই পিকচার ভিডিও ক্রিয়েট করে, তাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হয়। পিকচারের কালার, এই যে ছোটখাটো যে হচ্ছে যে থিম গুলা, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, আর যেটা আমি বলছিলাম যে এখন সব থেকে বেশি ডিমান্ডেবল একটা টপিক ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে কি কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর রাইটারদের কাজ কি? টেক্সট বেস কন্টেন্ট গুলা প্রিপেয়ার করা। বুঝতে পেরেছি? কন্টেন্ট রাইটারের কাজ হচ্ছে টেক্সট বেস যে কাজগুলা আছে, সেই কাজগুলা হচ্ছে আপনার কি কমপ্লিট করা। তো সেই ক্ষেত্রে এই যে আপনার হচ্ছে আপনার টেক্সট বেস কাজগুলা হয়, সেই টেক্সট বেস কাজের ক্ষেত্রে দুই ধরনের কাজ নর্মালি হয়, একটা হচ্ছে কপি রাইটিং, আর একটা হচ্ছে স্টোরি টেলিং অর কন্টেন্ট রাইটিং। আচ্ছা স্যার, কন্টেন্ট রাইটিং বলতে মানে একদম বেসিক্যালি বোঝায় যে যেই সাবজেক্টটা বা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব হুম, সেইটার উপরে লেখাটা না? অবশ্যই সেই প্রোডাক্টটা নিয়ে যাবতীয় ইনফরমেশন পাস করা। সেটা হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস। ঠিক আছে? প্রোডাক্ট কেও প্রমোট করা হতে, মানে প্রমোট করার জন্য হতে পারে, সার্ভিসকে প্রমোট করার জন্য হতে পারে। আবার কন্টেন্ট রাইটিং শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিস না, অনেক সময় কিন্তু আমরা টিউটোরিয়াল দেই টেক্সট বেস কন্টেন্টের মাধ্যমে। অনেক ওয়েবসাইটে আছে দেখবেন যে টিউটোরিয়াল দিচ্ছে তারা। হ্যাঁ, তারপরে এই যে নিউজ গুলা পড়ি, এগুলো তো কি টেক্সট বেস কন্টেন্ট, তাই না? আবার এই যে ইমেল লিখি, সেটাও তো টেক্সট বেস কন্টেন্ট। কন্টেন্ট তো মানে এটাও তো কন্টেন্ট। থিসিস পেপার লেখা হয়, সেটাও তো কন্টেন্ট। লেখালেখি যেখানে আছে সবকিছুই বলতে গেলে কি, এগুলো সবকিছুই কন্টেন্ট, তবে এগুলো হচ্ছে টেক্সট বেস কন্টেন্ট।
তো ব্যাপারটা হচ্ছে এই যে কন্টেন্টের কথা বললাম, আপনার কন্টেন্ট বেসিক্যালি হতে পারে দুই ধরনের, মানে কন্টেন্ট না, কন্টেন্ট রাইটিং বেসিক্যালি হতে পারে দুই ধরনের। কন্টেন্ট দুই ধরনের এটা বলে আসলে ভুল বলে ফেলছি, এটা ভুল কথা, এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন। কন্টেন্ট অনেক ধরনের হতে পারে, পিকচার, ভিডিও, ইনফোগ্রাফিক, গ্রাফিক, হ্যাঁ, টেক্সট, অনেক কিছু হতে পারে। কিন্তু কন্টেন্ট রাইটিং এর যে কথাটা বললাম, সে কন্টেন্ট রাইটিংটা হতে পারে বেসিক্যালি দুই ধরনের। এক হচ্ছে কপি রাইটিং, আর একটা হচ্ছে স্টোরি টেলিং। হ্যাঁ, কপি রাইটিং এবং স্টোরি টেলিং এর ভেতরে কিছুটা, কিছুটা না, অনেকটাই পার্থক্য আছে। হ্যাঁ, কপি রাইটিং একটা জিনিস আর স্টোরি টেলিংটা হচ্ছে আর একটা জিনিস। হ্যাঁ, জাস্ট আমি যদি আপনাদেরকে দুইটার ভিতরে একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি যে কপি রাইটিং জিনিসটা আসলে কি আর কন্টেন্ট রাইটিং জিনিসটা আসলে কি। কপি রাইটিংটা হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করা যে কন্টেন্টটা আসলে সেল ড্রাইভ করবে, আমার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসটাকে কি সেল করবে পিপলের কাছে। আমার এই যে কন্টেন্টগুলো আমরা লিখবো ডিরেক্টলি প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য, সেটাকে বলা হয় কপি রাইটিং বা কপি রাইটাররা যে কন্টেন্টটা লেখে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি হতে পারে, আপনার হতে পারে যে সেটা কি অ্যাডের পারপাসে, হইতে পারে সেটা এসইও করার জন্য, ওয়েবসাইটের জন্য, হইতে পারে সেটা একটা ইমেলের জন্য, হইতে পারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। ঠিক আছে, এই যে দেখেন আমরা পাঞ্জাবির এখন অনেকে অ্যাড আসতেছে না সামনে রিসেন্ট টাইমে, পাঞ্জাবি খেজুরের কথা কিছুক্ষণ আগে বললাম। এখানে কি যে টেক্সট গুলা পাচ্ছেন ডিরেক্টলি তারা কি করতেছে, পাঞ্জাবি সেল করতে যাচ্ছে, ঠিক কিনা? ডিরেক্টলি তারা পাঞ্জাবি সেল করতে চাচ্ছে, তো স্বাভাবিকভাবে এই কন্টেন্টটাকে আমরা আসলে তাহলে বলতে পারি কি কপি রাইটিং বা কপি রাইটারদের লেখা কন্টেন্ট। হ্যাঁ, কপিরাইট, আপনার কপি বলতে আসলে কপি করতেছি ব্যাপারটা একদমই এরকম না কিন্তু। হ্যাঁ, প্রোডাক্টটা সেল করার জন্য যে সকল কন্টেন্টটা তৈরি হয় সেগুলোকে বলা হয় আপনার কপি রাইটিং বা কপি রাইটারদের লেখা কন্টেন্ট। হ্যাঁ, আর নর্মাল কন্টেন্ট রাইটার যারা, যারা আসলে হচ্ছে কি করে, যারা স্টোরি টেল করে, একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। দেখেন একটা কোম্পানি তাদের হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজে কি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো কিছু ডিরেক্টলি বলে? বিশেষ করে অ্যাবাউট আস পেজ আর কন্টাক্ট আস পেজে দেখেন তো। হ্যাঁ, অ্যাবাউট আস পেজ বা কন্টাক্ট আস পেজে তারা কি লেখে? তারা নিজেদের সম্বন্ধে লেখে, তারা কিভাবে, তারা কিভাবে হচ্ছে আমার সাথে কেউ কানেক্ট হতে পারবে সেটা নিয়ে লেখা। এই যে দেখেন হচ্ছে কি ইশিখন.কম, যদিও আপনাদেরকে আমরা ফ্রিতে শেখাচ্ছি, কিন্তু ইশিখন কি একটা কোনো হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন বলেন তো? একদমই নো কিন্তু না, স্যার। তাই না? আমাদের টার্গেটও কি, আমাদের কোর্স গুলো আরো বেশি যাতে সেল হয়, মানুষ যেন আরো বেশি এডুকেটেড হয় আমাদের এই কোর্স গুলো করে, সেটা। তো স্বাভাবিকভাবে দেখেন এই যে পেজে যে কন্টেন্ট গুলো পাচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন এই কোর্সের অনলাইন গাইড, লাইভ কোর্সটি দেখুন, এখানে বলতেছে এইখানে কি আছে দেখেন তো, টেক দিস কোর্স। এটা মানে কি? স্যার এটা মানে গ্রহণ হচ্ছে কি করুন, এই একটা কোর্সে অ্যাকশন অংশগ্রহণ নেন, করা। কোর্সে ভর্তি হন, তাই না? তাহলে এখানে যে কন্টেন্ট গুলো আমরা পাচ্ছি এগুলোকে আমরা বলবো কি কপি রাইটিং। হ্যাঁ, এই জায়গাটা দেখেন কি আছে, যোগাযোগ। এখানে দেখেন কি যোগাযোগ, দেখেন ইশিখন ব্লগ, এই যে ব্লগে যদি যাই, দেখেন এই যে পবিত্র শবে বরাত সংক্রান্ত ছুটির নোটিশ, যে বড়দিনের ছুটির নোটিশ, আচ্ছা এখানে জাস্ট নোটিশ দিচ্ছে আর কি। এটা তো ব্লগ না, এই যে দেখেন একটা আর্টিকেল এখানে পাওয়া যাচ্ছে, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ। হ্যাঁ, দেখেন এই জায়গাতে বলা হচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিংটা নিয়ে। এখানে কি আপনাকে বলা হয়েছে যে ইশিখন একটা কোর্স করেন? এই শিক্ষণের সম্বন্ধে দেখেন এখানে লেখা আছে, কিন্তু ডিরেক্টলি কিন্তু আপনার আমরা বলতেছি না যে এখানে ভর্তি হন। কোন জায়গায় দেখা যায় কোনো লেখা কিন্তু নাই যে এখানে জয়েন করুন, তাই না? তাহলে এইটা কি আমাদের হচ্ছে স্টোরি টেলিং টাইপের কন্টেন্ট, বা এটা হচ্ছে কি কন্টেন্ট রাইটাররা যে সকল কন্টেন্ট লেখে সেই কন্টেন্ট গুলা। দেখেন এখানে কি আছে, আমাদের সম্পর্ক, অ্যাবাউট আস, তাই না? এখানে যদি যায় দেখেন এখানে ই শিখনকে নিয়ে কথা বলা হচ্ছে, ই শিখন কি, ই শিখন আসলে কি হয়, ই শিখনের আসলে হচ্ছে যে কেন অন্যদের থেকে আলাদা, সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে পেজের কন্টেন্টটা, এটাকে আমরা বলছি সে আপনার কি কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট রাইটিং যারা করে তাদের লেখা কন্টেন্ট। আর এইখানে যে কোর্সের যে আমি হচ্ছে যে পেজটা বের করেছিলাম সেটাকে আমরা বলছিলাম হচ্ছে কি কপি রাইটিং। হ্যাঁ, তার মানে কি দুইটার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে
আমি যদি ডিরেক্টলি কোনো প্রোডাক্ট অর সার্ভিসকে সেল করার জন্য কাজ করি, কোনো কন্টেন্ট লিখি, সেটাকে বলবো কপি রাইটিং। আর যদি বলি হচ্ছে আপনার হচ্ছে আহ যদি বলি যে না, আমি জাস্ট হচ্ছে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করব, তখন সেটাকে আমরা বলবো স্টোরি টেলিং। যে স্টোরি টেলিংটা আসলে কন্টেন্ট রাইটার যারা তারা লেখে, আর যারা হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য কন্টেন্ট লেখে তাদেরকে বলা হয় কপি রাইটার। বুঝতে পেরেছি দুইটা টপিক? জি স্যার। ওকে। আমি কি অনেক ফাস্ট যাচ্ছি? বুঝতে অসুবিধা হচ্ছে? আমাকে একটু বলবেন। আমি যদি আমার একটা বদ অভ্যাস আছে, যখন আসলে শুরু করি আমি কন্টিনিউয়াসলি কথা বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি। কেউ বুঝতেছে কি বুঝতেছে না। অনলাইনে তো আসলে আর একটু বেশি ডিফিকাল্ট বোঝাটা। তো আমাকে জাস্ট একটু বলবেন যে স্যার একটু আস্তে গেলে ভালো হয়, একটু স্লো গেলে ভালো হয়। আচ্ছা জি স্যার, বুঝতে পারলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু রেসপন্স করবেন মাঝে সাথে, তাহলে আসলে ভালো লাগবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমাদের কথা হইতেছে যে আমি আসলে নিজে গ্রাফিক ডিজাইনার না, বা আমি কন্টেন্ট ক্রিয়েটরও না। তাহলে সেই ক্ষেত্রে আসলে খুব ভালো কন্টেন্ট আমি আপনাদেরকে আসলে তৈরি করে, ভিডিও কন্টেন্ট বা পিকচার কন্টেন্ট তৈরি করে দেখাতে পারবো না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমার স্পেশালাইজড এরিয়া ওইটা না। কিন্তু আমি আপনাদেরকে সুন্দর কন্টেন্ট রাইটিং করে দেখাতে পারি। এখন কন্টেন্ট রাইটিং আসলে অনেস্টলি বলতে অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, কন্টেন্ট রাইটিংটা অনেস্টলি বলতে অনেক ডিফিকাল্ট। এবং এইটা ডিফিকাল্ট হওয়ার জন্য সবাই এই সেক্টরে যেতে ভয় পায়। যেহেতু ভয় পায়, তার মানে কি মার্কেটে আপনার ভালো কন্টেন্ট রাইটার নাই। ঠিক আছে? যেহেতু ভয় পায়, সেহেতু আসলে বলতে পারি মার্কেটে ভালো কন্টেন্ট রাইটার নাই। তো সেই ক্ষেত্রে আপনার, আমি যদি ভালোভাবে কন্টেন্ট যদি তৈরি করতে পারি, যদি আমি ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি, তাহলে আমার জন্য আসলে হিউজ অপরচুনিটি কিন্তু আলটিমেটলি কি হইতে পারে, তৈরি হইতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই হচ্ছে কি কন্টেন্ট রাইটিং ভালোভাবে শিখতে হবে যদি ভালো করতে চাই। স্যার আপনি কি একটা ডেমো দেখাতে পারবেন হ্যাঁ, আমি কিভাবে? ডেমো দেখাবো এখন আপনাদেরকে। এখন কন্টেন্ট লেখা তো আসলে বললাম অনেক 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 কি অনেক ডিফিকাল্ট, তাই না? তো আমার কাছে কিছু স্লাইড না, একটা স্লাইড আছে, আমি একটু জাস্ট বের করবো। হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে নিচ্ছি। জাস্ট একটা মিনিট, আমি জাস্ট একটা আপনার ফাইল একটু ওপেন করে নেই। সবাইকে দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা। তো যাই হোক, আমি জাস্ট একটু আপনাদেরকে আমি যদি আপনাকে একটু বলি কিভাবে একটা ব্লগ কন্টেন্ট লিখতে হয়। হ্যাঁ, ব্লগ কন্টেন্ট বলতে আমি একটা ওয়েবসাইট নিব যেখানে আমি ইনফরমেশন ডেলিভার করব। প্রথমত আমাকে কি করতে হবে? প্রথমত আমাকে কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে। যদিও আমরা একটু অ্যাডভান্স দেখতেছি কিন্তু এখন, হ্যাঁ, আমাদের কিন্তু এসইও টপিক গুলো এখনো আসে নাই। কিন্তু কন্টেন্ট তো ক্রিয়েট করে দেখাইতে হবে, যেহেতু আমাদের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সেগমেন্ট আমরা ফার্স্টে রেখেছি একটু। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু আগে দেখাচ্ছি এটা। হ্যাঁ, আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো বা কিওয়ার্ড রিসার্চ কেন করতে হবে, এগুলো নিয়ে আমরা নেক্সটে কথা বলবো, নেক্সট যে ক্লাসগুলো পাবো সেখানে কথা বলবো। এখন প্রথমত আমাকে বুঝতে হবে কিওয়ার্ড জিনিসটা কি। জাস্ট আমি একটু সামারি করে যাচ্ছি আজকে। কিওয়ার্ড জিনিসটা হচ্ছে আপনার, গুগল তো সবাই চিনি নাকি? গুগল চ্যানেল না জি। এমন কে কে আছেন? মনে হয় না কেউ আছেন। নিজের নাম ভুলে গেলেও গুগল ভুলবো না আমরা, তাই না? এমন একটা ব্যাপার হয়েছে এখন, মানে কারণ একটা ফোন চালাইতে গেলে আপনার গুগল লাগবে, যাই করেন না কেন গুগল লাগবে। তো স্বাভাবিকভাবে আপনার হচ্ছে গুগল যে প্ল্যাটফর্মটা, এখানে আমরা কি করি? এখানে আমরা অনেক কিছু লিখে সার্চ করি আমাদের প্রপার ইনফরমেশন গুলো খুঁজে পাওয়ার জন্য। তো এই যে গুগলে যে সকল কিছু লিখে আমরা সার্চ করি, এইগুলাকে আসলে আমরা হচ্ছে বলবো আপনার কিওয়ার্ড। অর্থাৎ কোনো ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য আমরা গুগলে যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, আমি এখন যদি বলি যে আপনার, আমি একটা কন্টেন্ট লিখবো কি নিয়ে, আমি ধরেন একটা কন্টেন্ট লিখবো হচ্ছে কি লেখা যায় এখান থেকে। হ্যাঁ, ধরেন যে আমি কিছুক্ষণ আগে যে ফটো টটো নিয়ে কথা বললাম, গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বললাম, তাহলে ধরেন যে হচ্ছে হাউ
ধরেন যে এটাই হতে পারে, হ্যাঁ। বা এটা লেখা সার্চ করে দেখি গুগল আমাদেরকে কিছু সাজেস্ট করে কিনা। দেখেন এখানে হচ্ছে একটা পিকচার পাচ্ছি, দেখেন এখানে অনেক কিছু কিন্তু গুগল সার্চ করতেছে আমাদেরকে, তাই না? হাউ টু এডিট ফটোস লুক লাইক ডিজিটাল ক্যামেরা, এইটা হচ্ছে কি গুগল নিজে সাজেস্ট করলো। ধরেন আমি চাচ্ছি এমন কিছু টিপস ফটো এডিট করার, যেই ফটোটা আসলে হচ্ছে কি আমার হচ্ছে মানে এডিট করলে সেটা আসলে ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা এরকম মনে হবে। তো যাই হোক, এখানে দেখেন যে এটা আমি পাইলাম। এরপর দেখেন যে এখানে কিন্তু যখন ক্লিক করবো এখানে আরো অনেক কিছু দেখেন আসছে। তো জাস্ট হাউ টু এডিট এ ফটো যদি আমি এটুকু রাখি, দেখেন এখানে আরো অনেক কিছু সাজেস্ট করবে। লাইক প্রফেশনাল অন ম্যাক, হ্যাঁ, লাইক এ প্রফেশনাল যদি দেই, দেখেন হাউ টু এডিট এ ফটো লাইক প্রফেশনাল। আমার এখানে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, গুগল ক্রোমের একটা এক্সটেনশন। আমরা যে অনেক এক্সটেনশন এখানে ইনস্টল করি, তাই না? তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ফার। হ্যাঁ, কিওয়ার্ড সার্ফার নামে এই এক্সটেনশনটা ইনস্টল করার জন্য দেখেন আমাকে এই জায়গাতে কিছু মানে ইনফরমেশন দিচ্ছে। এই যে এই কিওয়ার্ডটা লিখে ইউনাইটেড স্টেটে মান্থলি 260 জন পিপল কি করে, সার্চ করে। তাহলে আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট এখন লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভালো করে সবাই দেখে নেবেন, আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে একটা টাস্ক থাকবে কন্টেন্ট লেখার জন্য। আমি কিন্তু এই যে টাস্কটা এখন দেখাচ্ছি, এটাই কিন্তু টাস্ক থাকবে, হ্যাঁ। সুন্দর করে এটা কপি করবো, কপি করে এটা আমার কিওয়ার্ড। তাহলে আমি একটা কি করব, আমি একটা ওয়ার্ড ফাইলে চলে যাব। একটা ওয়ার্ড ফাইলে চলে যাই, যাওয়ার পরে আমাকে জাস্ট এখন কি করতে হবে, এইটা আমি জাস্ট কিওয়ার্ড এখানে দিলাম। আমার জাস্ট হচ্ছে সুন্দর করে আমি এটাকে কি করব, এটাকে জাস্ট ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আমি দিয়ে দিই। এখান থেকে জাস্ট হচ্ছে প্রিপোজিশন যদিও স্মল লেটারে থাকবে, ক্যাপিটাল হবে না। দেখেন আমি এখন একটা টপিক নিয়ে প্রপার আলোচনা করব। একটা টপিক নিয়ে প্রপার আমি আলোচনা করব, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, এই যে পয়েন্টটা বা এই যে লেখাটা আমি লিখলাম, এটাকে আমার হেডিং 1 বা H1 ট্যাগ হিসাবে সেট করতে হবে। H1 ট্যাগটা কি? H1 ট্যাগটা হচ্ছে একটা জাস্ট বলতে পারেন যে কি একটা কোডিং এর একটা ট্যাগ, যে ট্যাগটার মাধ্যমে গুগল আসলে বুঝতে পারে এই কন্টেন্টটা যখন আমি ওয়েবসাইটে পাবলিশ করবো, গুগল বুঝতে পারবে যে আমার আসলে মেন ফোকাসিংটা কি। আমি যে কন্টেন্টটা এখন পাবলিশ করছি গুগলে, সেই কন্টেন্টটার আসলে মেন টপিকটা কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে just এটা সিলেক্ট করে এই যে হেডিং দিয়ে দেন, দেখেন এটা বড় হয়ে গেছে, এটাকে সেন্টার করে দেন। এখন কথা হইতেছে এই যে টপিকটা নিয়ে আমি লিখবো, এটা সম্বন্ধে তো আমার প্রপার ইনফরমেশন আমার থাকতে হবে, তাই না? প্রপার ইনফরমেশন থাকার জন্য তাহলে এবার কি করব, সুন্দর করে এটা কপি করে এখন চলে যাব কোথায়? বলেন তো কোথায় গেলে সহজে কন্টেন্ট লেখা যেতে পারে? আমাদের জন্য আছে কিন্তু একজন, চ্যাট জিটিপি। চ্যাট জিপিটি আসতে না। শুধুমাত্র চ্যাট জিপিটি না, এরকম আরো অনেক টুলস আছে যে সকল টুলস দিয়ে আমরা কি করতে পারি, খুব সহজেই কন্টেন্ট লিখতে পারি। কিন্তু চ্যাট জিপিটি হচ্ছে অনেক পপুলার একটা টুলস, আমরা অলরেডি সবাই জানি। তো চলেন চলে যাই চ্যাট জিপিটিতে, chatgpt.com। এখন যদি আপনি চ্যাট জিপিটি কে বলেন যে হচ্ছে কি এই যে হাউ টু এডিট ফটো লুক লাইক, সরি, লাইক এ প্রফেশনাল, চ্যাট জিপিটি কি বলবে, যে কিছু টিপস দিবে যে তুমি এই এই কাজগুলো করো, এই কাজগুলো করলে তোমার হচ্ছে যে কি, তোমার হচ্ছে আহ পোস্টগুলো সুন্দর হবে, হ্যাঁ। তো দেখেন এইটা হচ্ছে চ্যাট জিপিটি আমাকে বলতেছে, কিন্তু দেখেন একটা ওয়েবসাইটে এটা দেয়ার মতো আসলে স্ট্রাকচারে কিন্তু নাই। আবার আমি যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব, তখন আমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। এইভাবে কন্টেন্ট দিলে গুগল সেটাকে সবার সামনে রাখবে না বা নিয়ে আসবে না। আর সবার সামনে যদি আমি থাকতে না পারি, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই, এটা আমরা অলরেডি জানি, তাই না? তো তার জন্য এই জায়গাতে আমি কিছু দেখেন যে আপনার জন্য কিছু টিপস আমি রাখছি এখানে। এই টিপস গুলো আমাকে আগে বুঝতে হবে। প্রথমে দেখেন আছে আমাকে একটা স্ট্র্যাটেজি মেক করতে হবে, সেখানে প্রথমে দেখেন যে কন্টেন্ট রেশিও আছে একটা পয়েন্ট। কন্টেন্ট রেশিওটা বলতে জাস্ট আমরা যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব, সেই কন্টেন্ট, ধরেন যে একটা ওয়েবসাইটে যদি আমি একটা মাত্র কন্টেন্ট পাবলিশ করে আমি যদি ভালো পারফরমেন্স আশা করতে চাই, তাহলে কি এটা ঠিক হবে, আশা করা উচিত বলেন তো? নো। অ্যাটলিস্ট তাহলে কি করতে হবে, 8 থেকে 10টা কন্টেন্ট আমাকে কি করতে হবে, দিতে হবে, তাই না? অ্যাটলিস্ট আমাকে 8 থেকে 10টা কন্টেন্ট দিতে হবে।
তো স্বাভাবিকভাবে এই যে 8 থেকে 10টা কন্টেন্ট দিব, সবগুলো যদি আবার প্রমোশনাল টাইপের কন্টেন্ট হয়, তাহলে কিন্তু আমার হচ্ছে কি, তাহলে আমার ঝামেলা আছে। আমাকে কি করতে হবে, প্রপার ইনফরমেশন দিতে হবে, বেশি বেশি ইনফরমেশন দিতে হবে, এবং পাশাপাশি আমি চাইলে কি করতে পারবো, আমি কিছু প্রমোশন বা মার্কেটিং টাইপের পোস্ট, যেটা আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করতে পারে, এরকম কিছু আমি কন্টেন্টও দিব। সেক্ষেত্রে এই কন্টেন্ট রেশিওটা মেনটেন করতে হয়। প্রমোশনাল কন্টেন্টের ক্ষেত্রে আমরা 40% ইনিশিয়ালি দিতে পারবো, আর আর ইনফরমেশনাল রিলেটেড কন্টেন্ট দিতে পারবো 60%। তবে ইনিশিয়ালি যখন একটা ওয়েবসাইট স্টার্ট করা হয়, আমি বলবো যে আপনার প্রথমে যদি 10টা কন্টেন্ট আপনি পাবলিশ করেন, 10টাই ইনফরমেশনাল রিলেটেড কন্টেন্ট দেন, 10টায় আপনি ইনফরমেশন প্রোভাইড করেন, সেটা সব থেকে বেস্ট। এরপরে দেখেন, আমি যে কন্টেন্টটা লেখার জন্য একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডটা দিয়ে কি, কন্টেন্টটা কি একদম ইনফরমেশন না? ইনফরমেশনই তো দিতে চাচ্ছিলাম, ঠিক কিনা? যে হাউ টু, কি করেছি আমি যেন, হাউ টু এডিট ফটোস লাইক এ প্রফেশনাল। টোটালি কি আপনার মাথাটা কি আসতেছে, যে আমি কিভাবে আসলে কি করব, একটা ফটো এডিট করব প্রফেশনালদের মতো? তার মানে কি টোটালি টিউটোরিয়াল একটা ভাইব দিচ্ছে না এখানে? টোটালি কিন্তু কি একটা টিউটোরিয়ালের ভাইব আসতেছে, যে সুন্দর করে কি করা হচ্ছে, যে আপনার আপনার হচ্ছে কি শেখানো হবে, রাইট? তো সেই ক্ষেত্রে দেখেন যে তাহলে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি, এটাকে আমরা বলবো ইনফরমেশনাল কন্টেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে স্ট্র্যাটেজিতে আমরা কন্টেন্ট ফিক্স করে ফেললাম যে ইনফরমেশন দিব। এবার এই যে কন্টেন্টটা লিখবো, সেই কন্টেন্টটা আসলে কত বড় লিখবো? আমি কি 1000 ওয়ার্ড লিখবো, নাকি আমি 5000 ওয়ার্ড লিখবো? হ্যাঁ, কত লিখলে আসলে স্ট্যান্ডার্ড হবে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখেন, আমি যখন সার্চ করেছি, প্রথমটা আসছে এআই থেকে রেজাল্ট, এটা বাদ। এরপর দেখেন প্রথম কন্টেন্ট আসছে আফটার শর্ট, এখান থেকে। তো এই যে আফটার শর্ট, তারা সেমিলার একটা কন্টেন্ট পাবলিশ করেছে। এই কন্টেন্টে তারা কত ক্যারেক্টার লেখে, মানে কত ওয়ার্ড লিখেছে, সেই ওয়ার্ডটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমি কি করতে পারি, এভাবে টোটালটা সিলেক্ট করে আমার হচ্ছে কি গুনতে পারি। আবার একটা প্ল্যাটফর্মে হেল্প নিতে পারি। একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মটাকে আপনি পাবেন হচ্ছে ওয়ার্ড, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে, সরি, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার লেখা, সরি, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটা ভিজিট করব। দেন এই ইউআরএলটা কপি করে আমি জাস্ট এইখানে কি করব, দিয়ে দিব। দিয়ে জাস্ট কাউন্ট ওয়ার্ডে ক্লিক করলে দেখেন এখানে আমার একটা রেজাল্ট কিন্তু শো করায় দিবে। কত লিখেছে সে? 4000, সরি, 3242। তাহলে আমি ফার্স্ট পিপলকে পাইলাম, এরপরে ভিডিওগুলো বাদ, এরপরে রেডিটও বাদ, এইখানে দেখা যায় REI, আরো একটা প্রতিষ্ঠান পাইলাম। কপি লিংক অ্যাড্রেস দিব, সেম ভাবে এখানে ইউআরএলটা দিয়ে আমি কাউন্ট ওয়ার্ডে ক্লিক করবো, আর ইন দ্য মিন টাইম আমি ক্যালকুলেটরটা ওপেন করে ফেলি। আমার হচ্ছে কত, 3242 পাইলাম, প্লাস কাউন্টে যায় আবার, এই ইউআরএলটা পাচ্ছে না, হয়তো বা ইউআরএলটা কোনোভাবে ব্লক করে রাখছে, হইতে পারে। নেক্সট এটা চলে যান, সমস্যা নেই, এটা যে পাইতেই হবে, ব্যাপারটা এরকম একদমই না। পরেরটাতে যান, দেখেন উনি 3054 লিখছে। এভাবে করে আমি কি প্রথম যে আপনার হচ্ছে 10 জন আছে, তার ভেতর থেকে কি 5 জনের একটা অ্যাভারেজ ভ্যালু বের করতে পারবো না? আমি যে 2 জনেরটা পেয়েছি, তাহলে এবার কি করবো, ডিভাইড দিব 2 জনকে দিয়ে। তাহলে টোটাল আমার অ্যাভারেজ কত হইলো, 3148। এবার তাহলে আমি কি করতে পারবো, এই যে 3148 ওয়ার্ড লেখা হয়েছে, আমি এর থেকে কিছুটা বেশি লেখার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাইজ, এর থেকে আমি কি করব, কিছুটা বাড়ায় লিখবো। তাহলে এভাবে আমাকে প্রথমে ফিক্স করে ফেলতে হবে যে আমি কত লেন্থে আসলে কন্টেন্টটা লিখছি। এরপরে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মিনস হচ্ছে, এই যে কন্টেন্ট আমি লেখার চেষ্টা করতেছি একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি আসলে 1000 ওয়ার্ডের যদি কন্টেন্টটা লিখি, সেক্ষেত্রে 2বার আমি কিওয়ার্ডটা রাখতে পারবো। এটা গুগল ডিসাইড করে দিছে।
বলছে যে তুমি যখন একটা কন্টেন্ট লিখবা, কন্টেন্টের যদি এই ডেনসিটি, কিওয়ার্ডের ডেনসিটি যদি কন্টেন্টে বেশি হয়ে যায়, তাহলে আমি কিন্তু তোমাকে পানিশমেন্ট দিব। তো সেক্ষেত্রে গুগলের কথা তো আমাকে শুনতেই হবে, আদারওয়াইজ তো গুগল আমাকে কি, আমাকে তো র্যাঙ্ক দিবে না। দেখেন এই যে স্কুল কলেজে আমার কি হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? যারা সকল রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে ভালো রেজাল্ট করে তারা। তো স্বাভাবিকভাবে গুগলের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা মেনটেন না করলে আমি সবার সামনে থাকতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? ডেনসিটি মেনটেন করতে হবে 0.2% হারে। কিওয়ার্ড প্লেসমেন্ট, আমাকে অবশ্যই কন্টেন্টের ভেতরে আমার কিওয়ার্ড রাখতে হবে। এরপরে হচ্ছে এলএসআই কিওয়ার্ড বা লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং নামে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। এটাকে যদি আমি একদম সহজ করে বুঝাইতে চাই আপনাদেরকে, যে এলএসআই কিওয়ার্ড আসলে জিনিসটা কি। এলএসআই কিওয়ার্ড হচ্ছে ওই সকল কিওয়ার্ড যেটা আসলে মেইন কিওয়ার্ডকে ফোকাস করে। লাইক ধরেন আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এই আমার ক্ষুধা লাগছে এই কথাটা বলা ছাড়া আমি যতভাবে বুঝাইতে পারবো আমার ক্ষুধা লাগছে, সেটাকে আমি এলএসআই কিওয়ার্ড বলবো। তা কন্টেন্টের ভেতর আমাকে কি করতে হবে? এই এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপরে আপডেট ফ্রিকুয়েন্টলি, প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে? কন্টেন্ট গুলা আপ টু ডেট রাখতে হবে। প্রতিনিয়ত যদি আপনি আপ টু ডেট না রাখেন, তাহলে আপনার কন্টেন্টটা কি হবে? স্যার এর আগেরটার মানে কি, মানে একটা লাইন আমি বারবার দিতে পারবো না এমন? এই দেখেন, এই যে একটা লাইন যদি বারবার দেন, ওই যে বললাম নাকি আমার কিওয়ার্ডটা কি ছিল? হাউ টু এডিট ফটো লুকস লাইক প্রফেশনাল, রাইট? এটা তো ছিল নাকি? হ্যাঁ, হাউ টু এডিট ফটোস লাইক এ প্রফেশনাল, এটা হচ্ছে আমার একটা মেইন কিওয়ার্ড। গুগল যেটা আবার কি করছে, এই যে একটা পার্সেন্টেজ দিয়ে দিছে। আমি এই কথাটা, হাউ টু এডিট ফটো লাইক প্রফেশনাল, কথাটা 0.2% হারে বলতে পারবো সর্বোচ্চ। অর্থাৎ 1000 ওয়ার্ডের কন্টেন্ট হইলে আমি সেখানে 2বার বলতে পারবো। তো আমি যদি 2বার বলতে পারি, তাহলে তো আসলে ভালো পারফরমেন্স আনা সম্ভব না। তখন তো আমাকে তাহলে কি করতে হবে? একটু ঘুরায় বলতে হবে। এবং এই ঘুরিয়ে বলাটাকে আমরা বলছি এলএসআই কিওয়ার্ড। ও জি, বুঝতে পেরেছি। ওকে, এরপরে তাহলে আপডেট করতে হবে ফ্রিকুয়েন্টলি, এটা আমরা বুঝতে পেরেছি। এখন কন্টেন্ট প্ল্যানিং। হ্যাঁ, কন্টেন্ট যখন আমি লিখবো, তখন আমাকে আসলে প্ল্যানিং করতে হবে যে আমার কন্টেন্টটা আসলে কিভাবে লিখবো, তাই না? তো প্রথমে এখানে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড অর কন্টেন্ট ইন্টেনশন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড অর কন্টেন্ট ইন্টেনশন। এখন দেখেন, আমি যে কিওয়ার্ডটা নিয়েছি, এখানে ইন্টেনশন কি? ইনফরমেশন ডেলিভার করা না? আমি যে কিওয়ার্ডটা নিলাম, সেই কিওয়ার্ডটার ক্ষেত্রে কি আমার টার্গেট হচ্ছে জি ইনফরমেশন ডেলিভার করা। কিন্তু আমি যদি বলি আমি কি বাই এ কেক বা বাই এ চেয়ার, তাহলে কি ইন্টেনশন কি ইনফরমেশন থাকলো? এবার বলেন তো, আমার ইন্টেনশন কি হয়ে গেল? প্রোডাক্ট পারচেস করা, রাইট? এখন আমি যদি এখন লিখি যে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার বা ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার নেয়ার মি, এখানে কি আমি ইনফরমেশন দিব বলেন তো? এই যে কিওয়ার্ডটা, যে ফটো এডিটর বা ফটো এডিটিং সার্ভিস, এই যে কিওয়ার্ডটা, এটা কি সার্ভিস প্রোভাইডিং একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে না? জি আর এই যে বললাম যে হাউ টু এডিট এ ফটো, এটা কি সার্ভিস ছিল? ছিল না কিন্তু, তাই না? তাহলে দেখেন, আমাকে কিন্তু কি করতে হচ্ছে? আমাকে অবশ্যই হচ্ছে আগে ইন্টেনশনটা ক্লিয়ার করতে হচ্ছে। এখন যদি হয় ই কমার্স, এই যে এই পয়েন্টটা না, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে এই পয়েন্টটা দুইটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। যদি আমার প্রোডাক্ট হয় একটা, মানে আমার যদি টপিক হয় একটা প্রোডাক্ট সেল করা, তাহলে দেখেন আমাকে কি করতে হবে? আমাকে সেই প্রোডাক্ট গুলাকে লিস্ট করে ফেলতে হবে যে কোন কোন প্রোডাক্ট আমি সেল করবো আমার পোস্টের মাধ্যমে। হ্যাঁ, তো এটা ই কমার্স, এটা আপাতত বাদ দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে যখন আসবো, মানে নেক্সট ক্লাস যখন পাবো, এগুলো নিয়ে আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে টপিক গুলা। আবার হচ্ছে যখন প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, তখন প্রোডাক্টের স্পেসিফিকেশন বা টেকনিক্যাল ইনফরমেশন, ভালো দিক খারাপ দিক, এগুলো নিয়েও কথা বলতে হয়। হ্যাঁ, না হলে আসলে মানুষকে ট্রাস্ট করানো যায় না। তো এগুলো আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আপাতত জাস্ট আমরা হচ্ছে একটু ওভারভিউ নিলাম। এরপরে একটা এফএকিউ সেকশন রাখতে হবে
প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক। দেখেন, এই যে বললাম হাউ টু এডিট এ ফটো লাইক এ প্রফেশনাল, এই কন্টেন্টটা আপনি যত সুন্দর করে ক্লিয়ার করেই বলেন না কেন, মানুষের মাথায় কিন্তু কিছু কোশ্চেন আসবেই, তাই না? এখন কি কোশ্চিন আসতে পারে সেই কোশ্চিনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং আমাকে ওই কোশ্চিনটা দিয়ে কোশ্চিনের অ্যান্সারটাও দিয়ে দিতে হবে। আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে এফএকিউ সেকশন পাই, তাই না? তো এই এফএকিউ সেকশনটা রাখতে হবে, তাহলে আমার হচ্ছে অডিয়েন্স যারা তারা আসলে একদম আমার থেকে A to Z কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছে। আর এরপরে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। দেখেন, আমরা অনেক ওয়েবসাইটে এরকম পাই না যে ওয়েবসাইটের ভিতরে লিংক দেয়া আছে, ক্লিক করলে আরেকটা জায়গাতে নিয়ে যায়। বা এই যে কিছুক্ষণ আগে আমরা ইশিখনের ওয়েবসাইটটা ওপেন করছিলাম, কোথায় গেল ইশিখনের ওয়েবসাইটে, আবার যে চলেন, হ্যাঁ। আমরা এই আর্টিকেলটা আমি দেখলাম কিছুক্ষণ আগে। দেখেন, এই যে আমার হচ্ছে আর্টিকেলটা এখানে পাবলিশ করা হয়েছে, এখানে হয়তো বা দেখেন এই যে এখানে কি নিড দিস, আচ্ছা এটা ডেলি, এটা হচ্ছে আমার দেখেন যে কি ডেলি স্টারে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখেন এই যে এখানে দেখেন যে একটা কি লিংক করা আছে না, দেখেন তো, ক্লিক করলে কি আমাকে ই শিখনের আরেকটা পেজে নিয়ে আসতেছে না? জি। এটাকে আমরা বলবো কি ইন্টারনাল লিঙ্কিং, আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে যাতে আরেক পেজে মানুষ যেতে পারে। এখন দেখেন, আমি যদি আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার পথ রাখি, তাহলে সুবিধাটা কি হচ্ছে, এই অডিয়েন্সটা কিন্তু আমার ওয়েবসাইটের ভেতরেই ঘোরাফেরা করতেছে, সে কিন্তু অন্য জায়গাতে না যেয়ে এখানেই কিন্তু কি থাকবে, তাই না? তাহলে আমাকে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। বুঝতে পেরেছি? আর এখানে যেগুলো লেখা আছে এগুলো আসলে, এই যে ইন্টারনাল লিঙ্কিং করলাম বা বললাম, এই যে টেক্সট, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, এই যে টেক্সট গুলাকেই তো হাইপারলিংক করা হয়েছে, এই টেক্সট গুলাকে বলা হবে অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ। এই টেক্সট গুলোকে বলা হবে অ্যাঙ্কর টেক্সট। এখন অ্যাঙ্কর টেক্সটের বিভিন্ন নাম আছে, যে নামগুলো আসলে এখানে দেওয়া আছে। ব্র্যান্ডেড অ্যাঙ্কর, কোনো ব্র্যান্ডের নামকে যদি আপনি অ্যাঙ্কর হিসাবে রাখেন, বা ধরেন যে কি ফেসবুক লেখা থাকলো, ফেসবুকের উপর ক্লিক করলেন, আপনাকে নিয়ে গেল facebook.com, তখন সেটাকে আমরা বলবো ব্র্যান্ডেড অ্যাঙ্কর, হ্যাঁ। তো এইভাবে জাস্ট এগুলোকে অ্যাঙ্কর টেক্সট বলা হচ্ছে, এবং আরো অনেক অ্যাঙ্কর টেক্সট আছে। এর পরের বা লাস্টের যে সেকশনটুকু, এটুকু আমরা আজকে কভার করে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। তো সেই ক্ষেত্রে এটা একটু ভালো করে মন দিয়ে পড়বো, হ্যাঁ। যখন কোনো কন্টেন্ট আপনি লিখবেন, কন্টেন্ট লেখার সময় আপনার কনফিডেন্ট থাকবে এমন যে আপনি এই কন্টেন্টটার ব্যাপারে যা বলছেন সবকিছুই আপনি জানেন, আপনি এক্সপার্ট, আপনি যা বলবেন তাই ঠিক, ভুল বললে ভুলটাই ঠিক। এখন আমি যদি একটা কন্টেন্ট লিখতে যাই, সেই কন্টেন্টের ক্ষেত্রে আমি যদি নিজেই যদি কনফিউজড হয়ে যাই বা এমন কিছু লিখি যে কনফিডেন্টের লেস মনে হচ্ছে, তাহলে কি কেউ আমার থেকে সার্ভিস বা প্রোডাক্ট বা আমার থেকে ইনফরমেশন নিতে চাইবে বলেন তো? একদমই কিন্তু নিতে চাইবে না। আমার কথা বলে ধার থাকতে হবে, একটা এমন একটা ব্যাপার থাকবে যে আমার কথা শুনে মানুষ একদম ইমপ্রেস হয়ে যাবে, হ্যাঁ, আমি যা বলবো এটাই ঠিক। এরপরে যদি হচ্ছে আপনার কোনো প্রোডাক্টের রিভিউ আপনি লেখেন, সেক্ষেত্রে অবশ্যই ওই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল আছে এরকম কিন্তু প্রোডাক্ট আপনাকে বাছাই করতে হবে, সেটা বলা হচ্ছে। এটাও আর কি প্রোডাক্ট রিলেটেড, তো এটাও আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের বর্তমান সেশনের জন্য, হ্যাঁ। আমরা যেহেতু গ্রাফিক্স এর একটা কন্টেন্ট লেখার কথা বলতেছিলাম। এরপরে ফোকাস মোর অন বেনিফিট নট ফিচার, যদি প্রোডাক্টই হয় সেই প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টটা ব্যবহার করার জন্য বেনিফিটস কি পাবো আমরা সেটা নিয়ে কথা বলতে হবে, ফিচারের দিকে মাথা না ঘামালেও চলবে। আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে কন্টেন্টটা লিখতে হবে এবং শর্ট সেন্টেন্সে, ওয়ার্ড বা সেন্টেন্স রিপিটেশন করা যাবে না, একই কথা বারবার বা একই ওয়ার্ড বারবার বলা যাবে না। যে আমি ঘুরে ফিরে বলতেছি যে এই প্রোডাক্টটা ভালো, বারবার বলতেছি এই প্রোডাক্টটা ভালো, এরকম বলা যাবে না, হ্যাঁ। অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবো। অ্যাড মোর ট্রানজিশন ওয়ার্ড, ট্রানজিশন ওয়ার্ড কোনগুলা? ওই যে বিকজ, সো, ডিউ টু, যেগুলোকে কানেক্টিং ওয়ার্ড বলা হয়, এই ওয়ার্ডগুলা কন্টেন্টে বেশি ব্যবহার করতে পারলে সেটা ভালো। ইউজ কল টু অ্যাকশন ওয়ার্ড, এই যে দেখেন আমরা হাইপার লিঙ্ক করতেছি, ক্লিক হেয়ার, রিড মোর, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো ভালো করে আমরা ট্রাই করব। ক্লিক হেয়ার, রিড মোর বললে সমস্যা, সুবিধাটা হচ্ছে আমার পিপল গুলো একটা অ্যাকশন নিতে পারে, তখন তখন এটাকে বলা হয় হচ্ছে আপনার কল টু অ্যাকশন ওয়ার্ড, হ্যাঁ। এগুলো ব্যবহার করতে হবে। ইউজ গ্রাফিক, ইনফোগ্রাফিক, ভিডিও, ইমেজ, এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এরপরে কন্টেন্টটা ইজি টু রিড হইতে হবে। একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে হেমিংওয়ে অ্যাপ, এটার মাধ্যমে আমাকে কি করতে হবে,
কন্টেন্টটা যাতে সহজে পড়া যায় এইটা স্কোর দেখতে হবে। হ্যাঁ, আমি একটু পরে দেখাবো এটা। এরপরে অ্যাভয়েড গ্রামার আর স্পেলিং মিস্টেক, কোনো গ্রামেটিক্যাল ইস্যুস বা স্পেলিং মিস্টেক থাকা যাবে না, সেজন্য গ্রামারলি বা সিমিলার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে ফুললি অ্যাভয়েড কপিং, অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট চুরি করা যাবে না। কন্টেন্ট যা লিখবেন সেটা আপনার লেখা হইতে হবে, ইউনিক হইতে হবে। যদি আমি অন্য ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিজের নামে চালায় দেই, গুগল সুন্দর করে আমাকে কি করবে, আমাকে র্যাঙ্কের বাইরে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছি? এখন আসেন, ব্যাকলিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক কি সেম? না, ব্যাকলিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক সেম না। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে আর এক পেজে যাওয়ার পথ। আর ব্যাকলিঙ্ক হচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি অন্য কোনো একটা ওয়েবসাইটে রেখে আসি, যেখানে ক্লিক করে কেউ আমাদের ওয়েবসাইটে আসতে পারে, তখন সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। বুঝতে পেরেছি? আমাদের ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য পেজে যাওয়াটাকে আমরা বলবো ইন্টারনাল লিঙ্ক। আর অন্য একটা ওয়েবসাইটে যদি আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা রেখে আসি, যেখানে ক্লিক করে কেউ আমাদের ওয়েবসাইটে আসতে পারবে, সেটাকে আমরা বলবো ব্যাকলিঙ্ক। এগুলো আমরা পরে আলোচনা করবো সামনের ক্লাসগুলোতে। হ্যাঁ, ওকে। তো ফাইন, আমরা এবার চলে যাই একটা কন্টেন্ট লেখার জন্য। তো দেখেন, আমি তো কি আপনাদের একটা টুলস দেখিয়েছিলাম, আহ নাম কি, চ্যাট জিপিটি, যেখান থেকে আমরা একটা মোটামুটি কন্টেন্টের একটা স্ট্রাকচার করেছিলাম। কিন্তু এইটা দিয়ে আসলে এনাফ না, আমাকে কি করতে হবে, ক্রোমের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনের নাম কি, AIPRM। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা এক্সটেনশন, দেখে নেন ভালো করে সবাই। AIPRM ফর চ্যাট জিপিটি, এই এক্সটেনশনটা কি করবেন, আপনি আপনার ক্রোমে অ্যাড করে ফেলবেন। AIPRM ফর চ্যাট জিপিটি, এই এক্সটেনশনটা অ্যাড করে ফেলবো, আমার অ্যাড করা আছে। এবার কি করব, এবার চলে যাব চ্যাট জিপিটিতে, chatgpt.com এ চলে আসেন। একটু ওয়েট করবো, এবার শুধু ওয়েট করলে, প্রথমে একটু ওয়েট করার পর একটা পপ আপ আসবে, পপ আপটা জাস্ট একসেপ্ট করতে হবে। হ্যাঁ, এই পপ আপটা আসতে মাঝে মাঝে আবার দেরি করে, জাস্ট একটু এখানে থাকবেন, ঘোরাফেরা করবেন, কিছুক্ষণের ভেতরে একটা পপ আপ চলে আসবে, মানে আপনার একসেপ্ট করার কথা বলবে বা কন্টিনিউ করার কথা বলবে। যদি না আসে তাহলে কি করতে পারেন, এই এক্সটেনশনের উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে নিয়ে আসবে। এখানে ক্লিক করলেও আপনাকে ডিরেক্টলি চ্যাট জিপিটিতেই নিয়ে আসবে। তো জাস্ট আমরা যদি একটু ওয়েট করি, হোপফুলি এটা পেয়ে যাব। যদি তারপরেও না আসে তাহলে তো এই যে দেখেন এখানে আসছে, এখান থেকে জাস্ট কি করব, কন্টিনিউ দিব। চ্যাট জিপিটিতে আমরা জানি কি, আমাদের যে টপিক গুলো আমরা চাই সেই টপিক গুলো আসলে আমরা পাই হচ্ছে কি প্রম্পট দেওয়ার মাধ্যমে, তাই না? আমরা হচ্ছে কি করি, প্রম্পট ব্যবহার করার মাধ্যমে আসলে আমরা আসলে চ্যাট জিপিটি থেকে ইনফরমেশন পাই। তো দেখেন, এই এক্সটেনশনটার মাধ্যমে আমি এখন পাচ্ছি কতগুলা প্রম্পট, আমার থেকে আগে 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 আমার জন্য রেডি করে রাখছে 1123টা। কিছুদিন আগ পর্যন্ত 5200 ছিল, এটা একটু কমছে এখন আবার। হ্যাঁ, এটা আবার বাড়বে কমবে এরকম করবে। তো দেখেন, এই জায়গাতে একটা প্রম্পট আছে, নাম কি, হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটিমাইজড আর্টিকেল। গুগল কিন্তু হিউম্যান রিটেন করা খুব পছন্দ করে। হ্যাঁ, জাস্ট এইটাতে ক্লিক করে দেন, দেওয়ার পরে এইবার হচ্ছে এই জায়গাটা দেখেন কি, ইন্টার কিওয়ার্ড অর টাইটেল হেয়ার, এই জায়গাটা আপনি, সরি, এই জায়গাটা আপনি দিয়ে দেন কি, এই জাস্ট আপনার যে কিওয়ার্ডটা ছিল, এই যে কিওয়ার্ডটা দিলাম। হ্যাঁ, এবং এখানে আমরা আপনার হচ্ছে কি করব, আরেকটু কমেন্ট দিব, রাইট মিনিমাম কত ওয়ার্ড বলেন তো, আমরা একটা এভারেজ বের করছিলাম না, মনে আছে? বিভিন্ন ওয়েবসাইট গুলোর যে ইয়ে করলাম, ক্যালকুলেট করলাম। হ্যাঁ, 3148। তাহলে আমি এখানে কত দিব, 3500 ওয়ার্ড দিব। হ্যাঁ, কারণ আমাকে একটু বাড়ায় লিখতে হবে। তবে চ্যাট জিপিটি কে আপনি যদি 35 ওয়ার্ড লিখতে বলেন, ও ম্যাক্সিমাম টাইমই লেখে না। সেক্ষেত্রে বারবার আপনাকে ওটাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, এক একটা ছোট ছোট টপিক গুলো দিয়ে আস্ক করতে হবে, সেক্ষেত্রে হয়তোবা ফাইনালি আপনি 3500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। জাস্ট এইটা দেন, দিয়ে এবার এন্টার দেন। এবার জাস্ট চ্যাট জিপিটি কি করবে, এখান থেকে এখন বলছে যে টু রাইট দ্য বেস্ট কোয়ালিটি আর্টিকেল, ট্রাই আর্টিকেল রাইটার জিপিটি, যাই হোক
ওখান থেকে আর্টিকেল ডাটা জিপিটিতে যাবো না আমরা, এখান থেকে কন্টিনিউটা কপি করেন বা লেখেন এই জায়গাতে, দেন আবার সেন্ড করেন। সুন্দর করে দেখেন যে একটা কন্টেন্ট এবার লিখে দিবে, এবং সে কন্টেন্টটা এতই সুন্দর করে লিখে দিবে, সেখানে হেডিং কি হবে, অর্থাৎ H1 H2 H3 কি হবে, আমার আউটলাইন কি হবে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন কি হবে, সব কিছু দিয়ে দিবে। দেখেন যে সুন্দর করে আউটলাইন দিচ্ছে, যদি আমার আউটলাইনটা দরকার ছিল না তারপরেও দিচ্ছে, আউটলাইনটা আমরা পরে রিমুভ করে দিব। দেখেন যে ইন্ট্রোডাকশন দিল, চুজ দ্য রাইট ফটো এডিটিং সফটওয়্যার, কোন সফটওয়্যারে ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং বেসিক ফটো এডিটিং কনসেপ্ট। এইভাবে সে সুন্দর করে কন্টেন্টটা কি করবে, পুরো কন্টেন্টটা সে লিখে দিবে এবার। হ্যাঁ, এখন এখান থেকে সে কন্টেন্টটা লিখে দিলেই যে সে কন্টেন্টটা খুব কোয়ালিটিফুল কন্টেন্ট হবে, ব্যাপারটা কি একদমই এরকম? একদমই এরকম না। আমাকে ফার্দার অ্যানালাইসিস করতে হবে, এবং আমাকে নিজে পড়ে দেখতে হবে যে আমাদের একটু বেশি না, হ্যাঁ আমাদের একটু বেশি, তো আমরা একটু বাড়াই দিছি, তো সমস্যা নেই। এই কন্টেন্টটা হচ্ছে কি করতে হবে, তাহলে আমাদেরকে ফাইনালি একটা রিভিউ করতে হবে যে কন্টেন্টটা প্রপারলি আছে কিনা। কন্টেন্টটা প্রপারলি থাকলে দেন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। তো জাস্ট আমি এখান থেকে কন্টেন্টটা সুন্দর করে কপি করলাম, আউটলাইনটা সহই কপি করলাম। এবার চলে যাব, একটা অ্যাপ আছে বলেছিলাম, নাম কি? হেমিংওয়ে। দেখেন যে এখানে আমার বুকমার্ক করে রাখছি হেমিংওয়ে। এই হেমিংওয়েতে চলে আসি, আসার পরে দেখেন এখানে রিডাব্লিউতে একটা স্কোর তারা প্রোভাইড করে। তো হেমিংওয়েতে এই যে কন্টেন্টটা আছে ডিলিট করে দেন, আমাদের কন্টেন্ট এখানে দিয়ে দেন। আমাদের রিডাবিলিটি কত আসছে? 10। আমাদের কন্টেন্টের রিডাবিলিটি 10 আসা মানে কন্টেন্টটা আসলে, আমরা একটু আউটলাইনটা ডিলিট করে দিই, হ্যাঁ আউটলাইনটা আমার দরকার নেই। কন্টেন্টটা তার মানে হচ্ছে কি, ইজি টু রিড না, একটু ডিফিকাল্ট। কন্টেন্টের রিডাবিলিটি থাকা উচিত হচ্ছে আপনার 6, 7, 8-এর ভেতরে। এর থেকে বেশি হয়ে যাওয়া মানে কন্টেন্টটা আসলে একটু বেশি ডিফিকাল্ট পড়ার জন্য। হ্যাঁ, তো দেখেন যে কয়েকটা লাইনকে তারা ডিফিকাল্ট বলতেছে, যে দুইটা সেন্টেন্স এখানে আছে যেটা হচ্ছে বেশ ডিফিকাল্ট পড়ার জন্য। তো আমাকে তাহলে কি করতে হবে, এই দুইটা লাইনকে একটু ইজি গোয়িং করতে হবে। হ্যাঁ, একটু ইজি যদি করতে পারি, তাহলে হয়তোবা কন্টেন্টের এই রিডাবিলিটি স্কোরটা কি হবে, আর একটু কমে যাবে। দেখেন যে এখানে যেটা আছে এটা হচ্ছে বলছে তারা ইয়াতে দেখেন, হোয়াট এভার ইউ আর ফটোগ্রাফার, কন্টেন্ট ক্রিয়েটর আর সোশ্যাল মিডিয়া, হবে ফর লাইক এই সেন্টেন্সটা আসলে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সেন্টেন্সটার ভিতর থেকে আমার জাস্ট যে একটু পয়েন্ট আমি কেটে দিই, কন্টেন্ট ক্রিয়েটর আর সোশ্যাল মিডিয়া, এটুকু কেটে দিই আমি। হ্যাঁ, এটুকু দরকার নেই। তো দেখেন আমার কিন্তু এই যে সেন্টেন্সটা হার্ড ছিল এটা একটু কমে গেছে, নিচের যে সেন্টেন্সটা ছিল এটা অনেক বড়, এটাকেও আমি একটু চয়ন হচ্ছে কাটছাট করে দিই। এখানে দেখা যে হচ্ছে এইটা কেটে দিই। হ্যাঁ, এখনো বড় বলতেছে। আচ্ছা, তাহলে আমরা এই টিস্টেকও কেটে দিই, ছোট করে দিব। তো দেখেন এখন হচ্ছে কি আমার কোনো হার্ড কিন্তু নাই কন্টেন্ট গুলা। এইখানে এখন আরেকটা পাচ্ছি যেটা আসলে একটু একটু সেমি হার্ড। হ্যাঁ, একটু মানে একদম ইজিও না, আবার খুব বেশি হার্ডও না। তো আমাকে কি করতে হবে, এই লেখালেখি গুলাকে একটু মডিফাই করে আমার হচ্ছে কি রিডাবিলিটি স্কোর 8, 9 ভিতরে নিয়ে আসতে ভালো। এখন মনে করেন না যে রিডাবিলিটি স্কোর যদি 1 হয় সেটা বেস্ট, রিডাবিলিটি স্কোর 1 হইলে বেস্ট, ব্যাপারটা একদমই কিন্তু এরকম না। যদি 1 হয় তাহলে মনে হবে কি কন্টেন্টটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি আমার যে কিওয়ার্ড গুলো ব্যবহার করার কথা, সেই কিওয়ার্ড গুলো প্রপারলি ব্যবহার করা হয়েছে কিনা, আরো যে প্রবলেম গুলো ছিল সেই সকল জিনিসগুলো আমাদেরকে প্রপারলি দেখতে হবে। দেখে জাস্ট আমাদেরকে কন্টেন্ট গুলো প্যাকেজ আকারে দিতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি আমি বলেছিলাম কন্টেন্টটা কি হইতে হবে, 100% ইউনিক হইতে হবে। তবে এটার জন্য কি আছে, চলে যাই আমরা, চলেন ডুপ্লিচেকার নামে একটা প্ল্যাটফর্মে। কন্টেন্ট গুলো যদি অন্যের কন্টেন্ট থেকে নেওয়া হয় তাহলে এই কন্টেন্ট ব্যবহার করা মানে হচ্ছে কি নিজের পায়ে নিজে কুড়াল মারা। হ্যাঁ, জাস্ট এই বক্সে কন্টেন্টটা কপি করাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা আই এম নট এ রোবট দিব, দিয়ে জাস্ট চেক আছে এখানে আসছে, ক্রসওয়ার্ড গুলা সিলেক্ট করেন, ক্রসওয়ার্ড গুলো সিলেক্ট করে দিচ্ছি আমরা, যেখানেও ক্রসওয়ার্ড আছে, ক্রসওয়ার্ড আছে মোটরসাইকেলের
সবই তো মোটরসাইকেল এখানে, পুরোটাই সিলেক্ট করেন তাহলে, ভেরিফাই করেন। এবারও হয় নাই, মোটরসাইকেল এইটুকু ভেরিফাই হয়েছে। চেক প্ল্যাগারিজমে ক্লিক করে দেন। চেক প্ল্যাজারিজমে ক্লিক করে দিলে এই জায়গাতে এখনই আপনাকে বলে দিবে কন্টেন্টটা অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টের সাথে ম্যাচ করছে কিনা। অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টের সাথে যদি ম্যাচ না করে তাহলে আলটিমেটলি হচ্ছে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি ম্যাচ করে তাহলে কিন্তু প্রবলেম। এবং এই যে দেখেন অলরেডি কি 6% ধরে ফেলছে কিন্তু। হ্যাঁ, যদি হচ্ছে আপনার 5-6% হয় এটা অ্যালাউ করা যায়, কারণ কিছু কথা তো কমন মিলবেই। হ্যাঁ, কিন্তু যদি পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু কি এইটা ঠিক না করা পর্যন্ত আপনার কন্টেন্টটা ব্যবহার করা একদমই উচিত হবে না। বুঝতে পেরেছি? এখন একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমি কন্টেন্টটা লিখতে বলছিলাম কত ওয়ার্ডের, 3500 ওয়ার্ড, লেখছে কত? মাত্র 557 ওয়ার্ড। তাহলে কি হবে বলেন তো? এটা তো একদমই হবে না। তাহলে কি করব, এই যে কন্টেন্টের ভেতরে যে সকল পয়েন্টগুলো তারা দিয়েছিল, চ্যাট জিপিটি যে সকল কথাগুলো আমাকে বলছে, হ্যাঁ, লাইক এই যে দেখেন এখানে কি আছে, এখানে যদি যাই, এই যে দেখেন এখানে কি আছে, সুন্দর করে যে ইন্ট্রোডাকশনটা সুন্দর করে কপি করেন। কপি করে এই জায়গাতে আপনি কি করেন, আবার কমেন্ট করেন, হ্যাঁ, যে হচ্ছে এইটাকে কি করো আরো ডিটেইলে বলো আমাকে, হ্যাঁ, মেক ইট মোর ইনফরমেটিভ, হ্যাঁ, ডিটেল, হ্যাঁ, দেন ডাবল কোটেশন দেন, ইনফরমেটিভ অ্যান্ড ডিটেল ডাবল কোটেশন দিয়ে আপনার এই কন্টেন্টটুকু দিয়ে জাস্ট আবার এন্টার দেন। দেখেন এই জায়গাতে সুন্দর করে ইন্ট্রোটা কি করবে, এই যে এখানে দিচ্ছে আর কি, হ্যাঁ, এই যেখানে চলে আসবে আর কি কিছুক্ষণের ভেতরেই। এই এআইপিআরএম এক্সটেনশনটা দিলে একটু মানে একটু হ্যাং ট্যাং হয় আর কি, মাঝে মাঝে একটু ঝামেলা করে। যেখানে এগুলো সব আবার সে রিভিউ করতেছে। দেখছেন আগে থেকে কি বাড়ছে লেখা? দেখেন তো, কথা আগে থেকে কি বাড়ছে, তার লেখার যে ধারাটা ছিল পয়েন্ট পয়েন্ট করে লিখছিল, আমরা সেটা কমপ্লিট হোক। আমরা দেখেছিলাম 500 কত, কত ক্যারেক্টার লিখছে, 557 ওয়ার্ড। হ্যাঁ, 8% প্লাজারিজম পাওয়া গেছে। কোন ওয়েবসাইটের সাথে কতটুকু মিলছে দেখেন এখানে দেয়া আছে কিন্তু, হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটের সাথে দেখেন 100% মিলে গেছে এই দুইটা কথা। আর এটার সাথে মিলছে হচ্ছে আপনার 34%। এই রেডিটের সাথে মিললে কোনো সমস্যা নেই, কারণ এটা একটা ফোরাম সাইট। কিন্তু এরকম যারা ইনফরমেশন ডেলিভার করতেছে তাদের সাথে মিললে কিন্তু আবার ঝামেলা আছে। তো সেই ক্ষেত্রে এটা দেখেন 4 দিন আগে কন্টেন্টটা লিখছে, আমাদেরকে তাহলে এই লাইন দুইটা হয় বাদ দিয়ে দিতে হবে, না হলে নতুন করে লিখতে হবে, রিরাইট করতে হবে। যে এই চ্যাট জিপিটিকেই বলবেন যে এইটা তুমি একটু অন্যরকম করে লিখে দাও, একটু স্মার্টলি আমাকে লিখে দাও, দেখবেন তো লিখে দিবে, সমস্যা নেই। তাহলে চলেন আমরা দেখে আসি এখানে আমাদের কন্টেন্ট কি শেষ হয়েছে লেখা। হ্যাঁ, শেষ হয়েছে। চলেন এবার যাই আমরা আমাদের আউটলাইন পর্যন্ত, যদি না দিয়ে এখানে আসি, এই পর্যন্ত একটু কাউন্ট করে দেখি কতক্ষণে গেছে। 673 হয়েছে। যদিও পয়েন্ট নিচের গুলা কিন্তু বেশি বাড়ে নাই, এইটুকু দেখেন যে আমার কিন্তু অনেকখানি বাড়ছে। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট গুলা যেটা আমাদেরকে সে দিছিল, 113 ওয়ার্ড হয়েছে, হ্যাঁ। আর আমরা যেটা দেখে সার্চ করছিলাম এখানে কত ওয়ার্ড ছিল একটু চলেন দেখে আসি। প্রথম যে ইন্ট্রোডাকশন ছিল আমার ছিল এই এখানকার 2 লাইন, আমার এখন পাইছি আমি 113 ওয়ার্ড, আগে পাইছিলাম কত ওয়ার্ড, মাত্র 53 ওয়ার্ড। তাহলে নেয়ারলি কি, নেয়ারলি না, 2 টাইমস এরও বেশি, মানে ডাবলেরও বেশি আর কি হয়েছে। তো স্বাভাবিকভাবে কন্টেন্ট গুলাকে প্রপার সাইজে নিয়ে আসার জন্য এই স্পেসিফিক টপিক গুলাকে নিয়ে বলতে হবে যে এইগুলা সম্বন্ধে তুমি আরো ডিটেলে বলো, এগুলাকে আর একটু ভালোভাবে বলে দাও, আর একটু বড় করে বলে দাও। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাকে কি করবে, আমাকে কিন্তু কন্টেন্টটা আস্তে আস্তে তারা কিন্তু বাড়ায় দিবে। বুঝতে পেরেছি? বুঝতে কি পেরেছেন? ওকে। তো আই থিঙ্ক আমাদের আজকে এই পর্যন্তই শেষ করা উচিত, অলরেডি 10:30 বেজে গেছে, কারণ সবাই
ঢাকা মানে সবাই না, অনেকে ঢাকার বাইরে আছেন, ঢাকাতেই অনেক রাত, ঢাকার বাইরে তো আরো বেশি রাত হয়ে গেছে। তো আমরা আরো ডিটেলে আরো কথা বলবো। নেক্সট তো আমাদের আরো কয়েকটা ক্লাস আছে। আমাদের নেক্সট যে ক্লাসগুলো পাবো সেখানে আরো বেশ কিছু টপিকই আমাদেরকে নিয়ে আলোচনা, মানে সেখানে আমাদেরকে আলোচনা করতে হবে। ওই সকল ক্লাসগুলোতে আমরা নেক্সট ক্লাসে ওয়েবসাইট এন্ড এসইও ফান্ডামেন্টাল নামে হচ্ছে টপিকগুলো জানার চেষ্টা করব।